আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক জিওগ্রাফি ফার্স্ট পেপার লেকচার 2 আপনাদের স্বাগতম। আমরা প্রথম লেকচারে দেখেছি পৃথিবীর গঠন। এখন আমরা দ্বিতীয় লেকচারে এরই পরবর্তীতে কী কী জিনিস আছে সে বিষয়গুলো সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। তো লেকচার 2-এ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মালভূমি। মালভূমি সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই লেকচারের শুরুতে। তো মালভূমি কি, মালভূমির সৃষ্টির কারণ, মালভূমি কীভাবে গঠিত হয়, মালভূমির প্রকারভেদ, সকল কিছু নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করব। তো আমরা দেখি মালভূমি সম্পর্কে আমরা বেসিক কী কী ধারণা নিতে পারি। তো পর্বতের পরেই ভূপৃষ্ঠের অন্যতম উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে কি মালভূমি। পর্বতের পরে ভূপৃষ্ঠের অন্যতম উল্লেখযোগ্য ভূমিরূপ মালভূমি। পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। তো মালভূমির বৈশিষ্ট্য কি? মালভূমি হবে পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু এবং খাড়া। তো মালভূমি পর্বতের মতো তেমন উঁচু হয় না, আবার উপরিভাগ তেমন অসমানও হয় না। তো মালভূমির উপরিভাগ তুলনামূলক একটু কম অসমান থাকে। কোনো কোনো মালভূমি পার্শ্ববর্তী এলাকা হতে খাড়া ঢালের সৃষ্টি করে হঠাৎ উঁচু হয়ে ওঠে। মালভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে কয়েক শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। মালভূমির উপরিভাগ প্রায় সমতল বন্ধুর তরঙ্গিত অথবা নদী কিংবা হিমবাহ দ্বারা বিচ্ছিন্ন হতে পারে। তাহলে আমরা জানতে পারলাম যে মালভূমি কীরকম হতে পারে, সমতল বন্ধুর তরঙ্গিত অথবা নদী কিংবা হিমবাহ দ্বারা বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে। পৃথিবীর অধিকাংশ মালভূমি অপেক্ষাকৃত কি নিম্ন, কিছু উচ্চ মালভূমি রয়েছে। নিম্ন মালভূমির মধ্যে উচ্চতা 0.38 মাইল হতে প্রায় 0.57 মাইলের মধ্যে। ভূপৃষ্ঠের স্থলভাগের প্রায় 13% বর্গ মাইল এলাকায় রয়েছে নিম্ন মালভূমি। উচ্চ মালভূমির উচ্চতা সাধারণত 0.57 মাইলের অধিক, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হয়ে থাকে। তিব্বত, পামির, বলিভিয়া মালভূমিগুলো উচ্চ মালভূমির উদাহরণ। এদের উচ্চতা 2.27 মাইলের অধিক। এগুলো 3 কিলোমিটারও অধিক উচ্চতা বিশিষ্ট মালভূমি। এখন আমরা দেখি যে মালভূমি সৃষ্টির কারণ কী হতে পারে। এখানে আমরা যদি এর আগে আমরা যদি মালভূমির একটা চিত্র দেখি যে মালভূমি কীভাবে সৃষ্টি হচ্ছে বা মালভূমি কীভাবে গঠিত হয়ে থাকে, এটা সাধারণত এই যে এখানে স্রষ্টা উপত্যকা দেখানো হয়েছে, যেটা তুলনামূলক একটু গভীর, এবং এই যে উঁচু ভূমিটা সেটা হচ্ছে মালভূমি। এখানে এই যে উঁচু ভূমিটা দেখানো হয়েছে, যা সাধারণত পর্বতের চাইতে নিচু কিন্তু সমভূমির চাইতে উঁচু হয়ে থাকে। তো এখন মালভূমি সৃষ্টির কারণগুলো কী কী হতে পারে? মালভূমি সৃষ্টি অনেকভাবে হতে পারে। ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মালভূমির সৃষ্টি হয়। বেশিরভাগ মালভূমি পর্বত সৃষ্টি প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। তাহলে মালভূমি পর্বত যেভাবে সৃষ্টি হয় মোটামুটি সেরকমভাবে সৃষ্টি হয়ে থাকে। সাধারণত ভূগর্ভের প্রবল আন্দোলনের প্রভাবে পাহাড় পর্বত প্রভৃতি সৃষ্টি হওয়ার সময় তাদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহ উঁচু হয়ে মালভূমির সৃষ্টি হয়। এ কারণে দেখা যায় যে পৃথিবীর অধিকাংশ মালভূমি পর্বত দ্বারা বেষ্টিত। তাহলে পর্বত সৃষ্টির প্রক্রিয়ার সাথে মালভূমি তৈরির প্রক্রিয়ার একটা সম্পর্ক রয়েছে। তো মালভূমি সৃষ্টির প্রধান 3টি কারণ হলো ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, ভূপৃষ্ঠের ক্ষয় সাধন, ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়। এছাড়াও যেটা রয়েছে তা হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এই সবগুলো বিষয় কিন্তু আমরা দেখেছি যে পর্বত সৃষ্টির কারণেও এইগুলোই দায়ী। তো সেখানে মালভূমির ক্ষেত্রেও এই জিনিসগুলোই কাজ করে। তো এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত একটু দেখি। ভূ আন্দোলন ও পাত সঞ্চালন কিভাবে মালভূমি সৃষ্টি করতে পারে। ভূত্বক গঠনকারী পাতগুলো ভূত্বকের নিম্নস্থিত তরল শিলার উপর ভাসছে। আমরা কি জানি? ভূত্বক গঠনকারী পাতগুলো ভূত্বকের নিম্নস্থিত তরল শিলার উপর ভাসছে। যেহেতু পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা অনেক বেশি, যে কারণে ওইখানকার শিলাগুলো গলনাঙ্কের সমান অবস্থায় থাকে, যে জিনিসটা সম্পর্কে আমরা পূর্বে পড়েছি। তাহলে প্রবল ভূ আন্দোলনের ফলে ভূগর্ভে তাপ প্রবাহে কিংবা পরিচলন স্রোতের প্রভাব, যেটা আমরা পর্বত তৈরির সৃষ্টির ক্ষেত্রেও দেখেছি, পরিচলন স্রোতের প্রভাবে এ পাতগুলো কখনো কখনো গতিশীল হয়ে পড়ে। তো এগুলো কি হয়? পরিচলন স্রোতের কারণে এগুলো কখনো কখনো গতিশীল অবস্থায় থাকে। সঞ্চালনশীল এই সামুদ্রিক পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো উত্থিত হয়ে মালভূমি গঠন করে। তাহলে এই জিনিসটা আসলে কি? এই যে ধরেন দুটি যদি আমি পাত দেখাই, যে এরকম যদি দুটি পাত থাকে,
তো এই যে মাঝখানে এটা হচ্ছে ভূমি রূপ আমরা যদি দেখি, তো এই যে পাতগুলো একে অপরের কাছাকাছি যখন একে অপরের কখনো কাছাকাছি চলে আসে, আবার কখনো কখনো কি দূরে সরে যায়। এই যে কাছাকাছি আসা এবং দূরে সরে যাওয়া এই জিনিসগুলোর মধ্যে যখন কাছাকাছি আসে তখন এই যে মহাদেশীয় পাতগুলো যখন একটার উপরে অনেক সময় উঠে যেতে পারে, এভাবে যদি উঠে যায় তাহলে এই জায়গার যে ভূমিটা আছে সেটা কি উপরের দিকে উত্থিত হয়ে যেতে পারে। এভাবেই ঠিক মালভূমি গঠিত হয়। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে ভূ আন্দোলন বা পাত সঞ্চালন। এই যে পাত সঞ্চালন মানে হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরে যে টেকটনিক প্লেটগুলো রয়েছে, যেটা হচ্ছে আমরা মহাদেশীয় বা মহাসাগরীয় পাত হিসেবে চিনি, সেগুলো এভাবেই মালভূমি সৃষ্টি করে। এছাড়াও ভূপৃষ্ঠের ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমেও মালভূমি সৃষ্টি হতে পারে। সেটি আমরা দেখি কিভাবে, যে উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি গঠিত হয়। প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো এখানেও দেখেন পর্বতের সাথে মালভূমির একটা সম্পর্ক রয়েছে। তো প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত হয় বলে এ জাতীয় মালভূমিকে ক্ষয়জাত মালভূমি বলে। এখানে আমরা কিন্তু ক্ষয়জাত পর্বতের বিষয়টাও পড়েছি, ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত, যেটি ভঙ্গিল পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে যদি পর্বতের মতোই থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ক্ষয়জাত পর্বত, কিন্তু যদি এটা মালভূমির আকৃতি ধারণ করে তাহলে সেটা আমরা বলবো ক্ষয়জাত মালভূমি। ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে ক্যালডোনিয়ান পর্বত ক্ষয় হয়ে ফিজেন্ট মালভূমি সৃষ্টি হয়েছে। তাহলে কোন পর্বত? ক্যালডোনিয়ান পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি করেছে হচ্ছে ফিজেন্ট মালভূমি। এভাবে ক্ষয়ের মাধ্যমে মালভূমি গঠিত হয়। এছাড়া ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়ের মাধ্যমে আমরা পড়েছি পর্বতের ক্ষেত্রে যে সঞ্চয়জাত পর্বত গঠিত হয়। তো মালভূমির ক্ষেত্রে সেটা হচ্ছে ভূ অভ্যন্তর থেকে অনেক সময় ভূত্বকের ফাটল পথে লাভা বেরিয়ে এসে চারদিকে সঞ্চিত হয়ে মালভূমি গঠন করে। তো এর ক্ষেত্রে সঞ্চিত লাভাগুলোর উচ্চতা খুব বেশি হয় না, যেটা মালভূমির মতো আকৃতি ধারণ করে, এই কারণে এটা। তাহলে এই মালভূমি গঠিত হয় কি ব্যাসল্ট শিলাকে। ব্যাসল্ট শিলাকে আমরা আরেকটা কি নাম দেখেছি, যে আগ্নেয় শিলা। তো ব্যাসল্ট শিলার আরেকটা নাম হচ্ছে আগ্নেয় শিলা দ্বারা গঠিত। যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার স্নেক, ভারতের মহারাষ্ট্র মালভূমি প্রভৃতি এ প্রক্রিয়ায় গঠিত। এগুলো হচ্ছে কি ভূপৃষ্ঠের লাভা সঞ্চিত হয়ে মালভূমিগুলো গঠিত হয়েছে। এছাড়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে কিভাবে একই প্রক্রিয়া, আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে হঠাৎ অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে মালভূমি গঠিত হয়। এভাবে বিভিন্ন রকম মালভূমি গঠিত হয়ে থাকে। এছাড়াও আরও অনেকভাবে মালভূমি গঠিত হতে পারে। যেমন ভূত্বকের চ্যুতির ফলে মালভূমি গঠিত হতে পারে। যেমন আফ্রিকা ও ব্রাজিলের মালভূমি বায়ুর মাধ্যমে বালুকা রাশি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। এই জিনিসটা কিভাবে হয়? সাধারণত মরুভূমিতে প্রচুর পরিমাণে বালুঝড় হয়, যে কারণে বালুকা রাশি এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যে স্থানান্তরিত হতে পারে। তো এই যে আফ্রিকাতে, আমরা জানি আফ্রিকাতে মরুভূমি রয়েছে প্রচুর, এবং ব্রাজিল এবং আফ্রিকার যে মালভূমিগুলো এভাবেই ঠিক এই যে বালুকা রাশি এক স্থান হতে অন্য স্থানে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। এই জাতীয় মালভূমি আমরা কি বলি? মরু মালভূমি। সাধারণত মরুভূমিতে এই ধরনের মালভূমি দেখা যায়। যেমন এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাহারা মালভূমি। আবার বরফ সঞ্চিত হয়ে মালভূমি গঠিত হয়, যাকে তুষার মালভূমি বলে। যেমন গ্রিনল্যান্ড মালভূমি, গ্রিনল্যান্ড সঞ্চিত, বরফ সঞ্চিত হয়ে ঠিক একইভাবে তুষার মালভূমি গঠিত হয়েছে। এখন মালভূমির গঠন প্রণালী, তারপরে শিলার অঙ্গ সংস্থান এবং অবস্থানগত বৈচিত্র্যের কারণে কিছু প্রকারভেদ করা যায়, এই বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তো আমরা এই শ্রেণীগুলো সম্পর্কে এখন জানব। তো এই যে মালভূমি গঠনের যে শ্রেণী বিভাগ, সেগুলো সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব লাভা গঠিত মালভূমি। লাভা গঠিত মালভূমি কীভাবে? আমরা সহজে নাম থেকেই বুঝতে পারি, যেগুলো হচ্ছে লাভা সঞ্চিত হয়ে মালভূমিগুলো গঠিত হয়ে থাকে। যেমন আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে প্রচুর পরিমাণে লাভা উৎক্ষিপ্ত হয়ে চতুর্দিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে। আগ্নেয়গিরির ভিতরে যে লাভা থাকে সেটা তুলনামূলক নরম এবং তরল অবস্থায় থাকে। তো যখন এটি উৎক্ষিপ্ত হয় তখন সেটি চারদিকে ছড়িয়ে একটা অঞ্চলকে প্লাবিত করে তোলে। সেই লাভা ধীরে ধীরে যখন ঠান্ডা হয় তখন কিন্তু সেটি আবার কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তো ঠান্ডা হয়ে জ্বালামুখের পার্শ্ববর্তী এলাকায় উঁচু হয়ে ওঠে। ঠিক এভাবেই হচ্ছে আমাদের বিস্তীর্ণ উচ্চভূমিকে লাভা গঠিত মালভূমি হিসেবে আমরা ধরে নিতে পারি। একটা যে কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বের হয়ে লাভাগুলো যখন জমা হয়, জমা হওয়ার পরে সেগুলো শীতল হয়ে লাভা গঠিত মালভূমি গঠন করে। এরকম উদাহরণ হলো ভারতের দক্ষিণাত্যের মালভূমি। এটি প্রায়
5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, বেশ বড় একটা জায়গা নিয়ে বিস্তৃত। দক্ষিণ আমেরিকার কলম্বিয়া মালভূমি 3,20,030 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ইন্দোনেশিয়া, জাভা, পশ্চিম আফ্রিকার মালভূমি এই প্রভৃতি হচ্ছে লাভা গঠিত মালভূমি। এগুলো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা দ্বারা গঠিত হয়েছে। এরপরে আসি আমরা সমভূমি উন্নীত মালভূমি। সমভূমি উন্নীত মালভূমি থেকে আমরা বুঝতে পারি যে সমভূমি থেকে সেটা যখন উন্নীত হয়ে মালভূমিতে পরিণত হয় তখন সেটাকে আমরা বলবো সমভূমি উন্নত মালভূমি। ভূ আন্দোলনের ফলে কখনো কোনো প্রকাণ্ড সমভূমি উপরের দিকে উত্থিত হয়। কী কারণে? ভূ আন্দোলনের কারণে। এই যে বিভিন্ন মহাসাগরীয় মহাদেশীয় পাতগুলোর যে নড়াচড়া, সেগুলোর কারণে অনেক সময় প্রকাণ্ড সমভূমি উপরের দিকে উত্থিত হয়। এভাবে বিশাল সমভূমি উপরে উত্থিত হয়ে যে উচ্চভূমি সৃষ্টি করে তাকে সমভূমি উন্নীত মালভূমি বলে, যেটা পূর্বে সমভূমি ছিল কিন্তু ভূ আন্দোলনের ফলে পরবর্তীতে যেটি মালভূমিতে পরিণত হয়েছে। যেমন উত্তর আমেরিকার বিশাল কলোরাডো মালভূমি টারশিয়ারি যুগের ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে নতুন যে পর্বতগুলো, আমরা পূর্বে পর্বতের লেকচারে বলেছিলাম যে নতুন যে পর্বতগুলো তো সেগুলো সৃষ্টি হয়েছে টারশিয়ারি যুগের শুরুতে। ঠিক একইভাবে টারশিয়ারি যুগের ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে কলোরাডো মালভূমি। এছাড়াও ইরান মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি এই মালভূমি উল্লেখযোগ্য উদাহরণ, যেগুলো হচ্ছে সমভূমি উন্নীত মালভূমি। টারশিয়ারি যুগে যেগুলো ভূ আন্দোলনের ফলে সমভূমি থেকে উন্নীত হয়ে মালভূমিতে পরিণত হয়েছে। এই জিনিসটাই আসলে আমাদেরকে বলে যে ভূত্বক, আমাদের পৃথিবীর যে ভূত্বক আছে সেটি কখনোই স্থির অবস্থায় থাকে না, সময়ে সময়ে এটি পরিবর্তিত হচ্ছে। তো এরপর যদি আমরা দেখি সমপ্রায় ভূমি উন্নীত মালভূমি, এই জিনিসটা কি? এই জিনিসটা সম্পর্কে যদি আমরা বলতে চাই, যেটা প্রায় সমতলের মতো, সমপ্রায় ভূমি উন্নীত মালভূমি। যেমন এখন অতীতে বহু সুউচ্চ পার্বত্য ভূমি দীর্ঘদিনের ক্ষয় সাধনের ফলে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। তাহলে এটা সম্পর্কে আমরা এটুকু বুঝতে পারি যে এটা উঁচু যে ভূমিগুলো ছিল পার্বত্য ভূমি সুউচ্চ, সেগুলো ক্ষয় হওয়ার মাধ্যমে এই মালভূমিটা গঠিত হয়। তো তারপর কিছু সমপ্রায় ভূমি আন্দোলনের প্রভাবে আবারও কিছুটা উপরের দিকে উত্থিত হয়ে বিশাল উচ্চ ভূমিতে পরিণত হয়। তাহলে কী হলো? ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমভূমি হলো, কিন্তু ভূ আন্দোলনের ফলে সেগুলো কিছুটা উপরের দিকে উত্থিত হয়ে বিশাল উচ্চ ভূমিতে পরিণত হয়। এবার ক্ষয়প্রাপ্ত ভূমি পুনরায় উত্থিত হয়ে যে উচ্চভূমি সৃষ্টি করে তাকে বলে সমপ্রায় ভূমি উন্নীত মালভূমি। অর্থাৎ যেটা পর্বত ক্ষয় হয়ে প্রায় সমতল হয়ে গিয়েছিল সেটা যখন আবার উত্থিত হয়ে মালভূমি গঠন করে তখন সেটাকে বলছি আমরা সমপ্রায় ভূমি উন্নীত মালভূমি। যেমন পূর্ব ব্রাজিল, মধ্য আফ্রিকা, অস্ট্রেলিয়ার মালভূমি এভাবে গঠিত হয়েছে। এখন অবস্থানগত বৈশিষ্ট্য অনুযায়ী পৃথিবীর সব মালভূমিকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যা আমরা নিচে আলোচনা করতেছি। যে এটা হচ্ছে আগে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে গঠনগত ভাব থেকে, এখন আমরা দেখব হচ্ছে অবস্থানগত দিক থেকে। অবস্থানগত দিক থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে পর্বত বেষ্টিত বা মধ্যবর্তী মালভূমি। অর্থাৎ এর নাম থেকে বুঝতে পারতেছি এটা পর্বতের মাঝখানে কোনো একটা উঁচু ভূমি, যেটা মালভূমি হবে, কিন্তু পর্বতের মতো এত উঁচু হবে না। তো আমরা দেখি পাত সঞ্চালন এবং ভূ আলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের বঙ্গিল পর্বতশ্রেণী এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি করে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে চারপাশে পর্বত রয়েছে, এই পর্বতের মাঝখানে কিছুটা নিচু ভূমি যেটা আবার সমভূমি থেকে উপরের দিকে রয়েছে, এইটাকে আমরা বলছি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, যেটা সাধারণত পর্বত দ্বারা বেষ্টিত থাকে। এ জাতীয় মালভূমির অন্যতম উদাহরণ হলো মধ্য এশিয়ার বৃহৎ পর্বতশ্রেণী কোয়েনলন ও হিমালয়ের মধ্যে সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম তিব্বত মালভূমি, যার আয়তন 8 লক্ষ বর্গ মাইল এবং গড় উচ্চতা 2.27 মাইলেরও বেশি। তাহলে এই যে পর্বত মধ্যবর্তী বা পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ার বৃহৎ পর্বতশ্রেণী কোয়েনলন ও হিমালয়ের মধ্যে সৃষ্ট তিব্বত মালভূমি। এছাড়াও পর্বত বেষ্টিত মালভূমি হলো দক্ষিণ আমেরিকার অ্যান্ডিজ পর্বতের অবস্থিত বলিভিয়া মালভূমি, মধ্য আমেরিকার মেক্সিকো মালভূমি ইত্যাদি। তাহলে এগুলো সম্পর্কে আমরা বলতে পারছি যে এগুলো হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, অর্থাৎ চারিদিকে পর্বত এবং মাঝখানে এগুলো কিছুটা উত্থিত হয়েছে ভূ আলোড়ন এবং পাত সঞ্চালনের ফলে। পরবর্তীতে আমরা যদি দেখি পাদদেশীয় মালভূমি। পাদদেশীয় মালভূমি কি? এখানে আমরা পাদদেশীয় মালভূমির চিত্রটা যদি দেখি, যে একটা পর্বতের যে পাদদেশে যে মালভূমি গঠিত হয়েছে যেটা সমভূমি থেকে উঁচু। তো
পর্বতের পাদদেশে যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলে। কি পর্বতের পাদদেশে যেমন বৃষ্টির পানি, নদীর পানি, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত গাত্র হতে নানা প্রকার পদার্থ ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতের পাদদেশে কি সঞ্চিত হয়। যে দেখা যায় যে পর্বতে মেঘ বাধাপ্রাপ্ত হয়ে অনেক সময় এখান থেকে বৃষ্টিপাত হয়, ঝর্ণা বয়ে পড়ে। তো এরকম এছাড়াও হিমবাহ শীতল হলে হিমবাহ যখন আসে তখন পদার্থ পর্বতের গা থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে কি হয় পর্বতের নিচে জমা হতে থাকে। এই সঞ্চিত পদার্থ সমূহ যখন ধীরে ধীরে উঁচু হয়ে মালভূমির আকৃতি ধারণ করে তখনই সেগুলোকে আমরা কি বলি পাদদেশীয় মালভূমি। এটাই হচ্ছে পাদদেশীয় মালভূমির বৈশিষ্ট্য। তাহলে পর্বতের পাদদেশে মালভূমি গঠিত হয় বলে একে পাদদেশীয় মালভূমি বলে। এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি কি ধরনের কোন মালভূমিগুলো এই পাদদেশীয় মালভূমি। উত্তর আমেরিকার রকি পর্বতের দক্ষিণ পশ্চিম দিকের বিশাল কলোরাডো মালভূমি পাদদেশীয় মালভূমির উদাহরণ। আমরা পূর্বে কলোরাডো মালভূমি সম্পর্কে দেখেছি যে কলোরাডো একটা মালভূমির উদাহরণ। তো এটা কি ধরনের মালভূমি পাদদেশীয় মালভূমি। দক্ষিণ আমেরিকার পাটাগোনিয়া ইত্যাদি হচ্ছে পাদদেশীয় মালভূমি। দক্ষিণ আমেরিকারটা নাম হচ্ছে পাটাগোনিয়া, যেটা হচ্ছে এভাবেই এটা পর্বতের পাদদেশে অবস্থিত মালভূমি। এছাড়া এখন আমরা আসি যে মহাদেশীয় মালভূমি কি। যে কোনো নিম্নভূমি অথবা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। তাহলে মহাদেশীয় মালভূমিগুলো কীভাবে থাকবে নিম্নভূমি অথবা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এই জাতীয় মালভূমির একদিকে সমুদ্রের অবস্থান দেখা যায় তবে পর্বতের কোনো সংযোগ থাকে না। পাদদেশীয় মালভূমির ক্ষেত্রে আমরা পড়েছি যে পর্বতের পাদদেশে থাকে। আর মহাদেশীয় মালভূমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমুদ্র থাকে কিন্তু কোনো পর্বতের সংযোগ থাকে না। তো পর্বতের সংযোগ যদি না থাকে তখন সেটাকে আমরা বলছি কি মহাদেশীয় মালভূমি। তাই বলা যায় কোনো সমতল ভূমি কিংবা সমুদ্র তীর হতে সরাসরি উলম্বভাবে অবস্থিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। তাহলে কোনো সমতল ভূমি কিংবা সমুদ্র তীর হতে, যদি এখানে আমরা চিত্রটা দেখি যে এখানে নিম্নভূমি, এই যে পাশে নিম্নভূমি, ওইখানে মাঝে মালভূমি, এটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। এর এক পাশে সমুদ্র থাকতে পারে, যেমন স্পেন, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতীয় উপদ্বীপ, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা প্রভৃতি মহাদেশীয় মালভূমি। এখানে আমরা কিন্তু জানি যে গ্রিনল্যান্ড হচ্ছে কি বরফ দ্বারা গঠিত মালভূমি, সেটা হচ্ছে তার গঠনগত দিক থেকে। কিন্তু যদি আমরা অবস্থানগত দিক থেকে চিন্তা করি তাহলে গ্রিনল্যান্ড হচ্ছে একটা মহাদেশীয় মালভূমি। তো এখন ভূপ্রকৃতির গঠন। ভূপ্রকৃতির গঠন কি, অর্থাৎ সেখানকার যে মাটি বা ভূমির যে অবস্থা সেটার গঠনের উপর ভিত্তি করে মালভূমিকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। সেই তিনটি শ্রেণী সম্পর্কে আমরা এখন দেখি। যে প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কি? অধিক বৃষ্টিপাত, খরস্রোতা নদী প্রবাহ ও নানা প্রকার প্রাকৃতিক শক্তির মাধ্যমে কোনো মালভূমি এলাকার বিভিন্ন অংশ অধিক পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়ে গভীর খাতের সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কিসের মাধ্যমে? বৃষ্টিপাত, খরস্রোতা নদী প্রবাহ এবং নানা প্রকার প্রাকৃতিক শক্তির মাধ্যমে মালভূমি এলাকার বিভিন্ন অংশ কি ক্ষয়প্রাপ্ত হয়ে গভীর খাতের সৃষ্টি করে। তখন সেই মালভূমির আর একক বৈশিষ্ট্য বজায় থাকে না। বৃহৎ মালভূমিটা অনেকগুলো বিভক্ত হয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র মালভূমিতে পরিণত হয়। একটা বড় মালভূমি যেটার মাঝখান দিয়ে বা যেটার উপর দিয়ে হচ্ছে অধিক বৃষ্টিপাত অথবা খরস্রোতা নদী যাওয়ার ফলে সেটা কি মাঝ বরাবর হচ্ছে দ্বিখণ্ডিত হয়ে যায় বা অনেকগুলো ছোট ছোট মালভূমিতে পরিণত হয়। এই ধরনের মালভূমিকে বলে হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, যেগুলো হচ্ছে ছোট ছোট আকারে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এটা হচ্ছে উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি, স্কটল্যান্ডের হাইল্যান্ডস ও ওয়েলসের মালভূমি, ভারতের মালনাদ মালভূমি হচ্ছে এই ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি, যেগুলো হচ্ছে বড় থেকে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়েছে। এরপর আসে বন্ধুর মালভূমি। বন্ধুর মানে আমরা জানি যেখানে হচ্ছে উঁচু নিচু অবস্থা থাকে সেটাই। তাহলে যেসব মালভূমির উপরিভাগে অনেকগুলো পাহাড় অথবা পর্বত তরঙ্গায়িত অবস্থায় অর্থাৎ বন্ধুর প্রকৃতির থাকে তাকে বন্ধুর মালভূমি বলে। তরঙ্গায়িত মানে হচ্ছে ঢেউয়ের মতো, ঢেউয়ের মতো যদি থাকে এরকম, যে এরকম যদি থাকে এখানে এরকম ঢেউয়ের মতো থাকা অবস্থায় যে মালভূমিগুলো সৃষ্টি হয় সেটাকে বলছি আমরা কি তরঙ্গায়িত মালভূমি। তো বন্ধুর মালভূমি পৃথিবীর প্রায় সব বড় বড় মালভূমি এ শ্রেণীভুক্ত। এটা হচ্ছে আমাদের কি তরঙ্গায়িত অবস্থায় যেগুলো থাকে সেগুলোকে আমরা বলছি হচ্ছে বন্ধুর মালভূমি। তো এখন আসি ক্ষয়প্রাপ্ত মালভূমি। তো ক্ষয়প্রাপ্ত নিয়ে আমরা আগেও পড়েছি, ক্ষয়জাত পর্বত পড়েছি।
এখন আমরা যদি ক্ষয়জাত মালভূমি সম্পর্কে পড়ি তাহলে হচ্ছে কোনো উঁচু মালভূমি যখন বৃষ্টিপাত, নদী, হিমবাহ, নানা প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় তখন মূল মালভূমির উচ্চতা হ্রাস পায় এবং উপরিভাগ অনেকটা মসৃণ হয়। এভাবে পূর্বের অবস্থিত মালভূমির তুলনায় কম উচ্চতা বিশিষ্ট একটি মালভূমির সৃষ্টি হয়। এখানে হচ্ছে আমরা পূর্বে দেখেছি পর্বত থেকে মালভূমির সৃষ্টি হতে, এটা হচ্ছে উঁচু মালভূমি থেকে এটা অপেক্ষাকৃত নিচু মালভূমির সৃষ্টি হবে, যেটার উপরিভাগ থাকবে কি তুলনামূলক সমতল। মালভূমি সাধারণত উঁচু নিচু বন্ধুরাকৃতিরও হয়ে থাকে, এছাড়া স্বাভাবিকভাবেই সমতলের মতো থাকে না, কিন্তু এক্ষেত্রে ক্ষয়জাত বা ক্ষয়প্রাপ্ত মালভূমির ক্ষেত্রে সেগুলো ক্ষয় পেয়ে তুলনামূলকভাবে একটু সমতল হয়, পুরোপুরি সমতল হয় না, এবং অবশ্যই তার বৈশিষ্ট্য থাকে হচ্ছে কি সমতলের চেয়ে উঁচুতে, সমতলের চেয়ে উঁচুতে। তো এটা হবে পূর্বের মালভূমির চেয়ে একটু কম উচ্চতা বিশিষ্ট, এই মালভূমিকে বলা হচ্ছে ক্ষয়প্রাপ্ত মালভূমি। এই জাতীয় মালভূমির উদাহরণ হলো দক্ষিণাত্য মালভূমি, যা ভারতে অবস্থিত, ইউরোপের ফিজেন্ট মালভূমি, মিয়ানমারের শান মালভূমি ইত্যাদি। তো আমরা কি কি উদাহরণ দেখলাম? ভারতের দক্ষিণাত্য মালভূমি, ইউরোপের ফিজেন্ট মালভূমি, মিয়ানমারের শান মালভূমি ইত্যাদি। তো এভাবে আমাদের ক্ষয়জাত মালভূমি গঠিত হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের ভূপ্রকৃতির গঠনের উপর ভিত্তি করে পৃথিবীর মালভূমিগুলোকে যে তিনটা শ্রেণীতে ভাগ করা যায় সেই তিনটি শ্রেণী। আবার সঞ্চিত পদার্থের তারতম্য অনুসারে সঞ্চয়জাত মালভূমিকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে সেগুলো কি কি? প্রথম হচ্ছে লোয়েস মালভূমি। হলুদ বর্ণের শুষ্ক নরম পলি দ্বারা গঠিত লোয়েস সুদূর গোবি মরুভূমি থেকে এক বাতাসের মাধ্যমে উত্তর চীনের 645,000 বর্গ কিলোমিটার এলাকা আবৃত করে ক্রমশ বিস্তীর্ণ লোয়েস মালভূমির সৃষ্টি করেছে। এর কোনো অংশ সমুদ্র থেকে প্রায় 2665 মিটার পর্যন্ত উঁচু। তাহলে কি হলুদ বর্ণের শুষ্ক নরম পলি, হলুদ বর্ণের শুষ্ক নরম পলি দ্বারা কোনটা? শুধু গোবি মরুভূমি, তাহলে চীনের উত্তর চীনের গোবি মরুভূমি, যেটি হচ্ছে প্রায় 645,000 বর্গ কিলোমিটার এলাকা আবৃত। এই এভাবেই লোয়েস সমভূমি সঞ্চয়জাত সমভূমির একটি প্রকারভেদ। লোয়েস মালভূমি, লোয়েস মালভূমিকে বলা হয় বায়ুবাহিত মালভূমি, যেটি হচ্ছে এই যে বাতাসের মাধ্যমে সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এ হয়ে 645,000 বর্গ কিলোমিটার এলাকা আবৃত করেছে। এটাকে আমরা বলছি হচ্ছে লোয়েস মালভূমি। এরপরে আসি মালভূমি। একইভাবে এক্ষেত্রে হচ্ছে মরুভূমি অঞ্চলের বালুগুলো সঞ্চিত হয়ে এই মালভূমিটি গঠিত হবে, এটাকে আমরা বলছি হচ্ছে মরু মালভূমি। সাহারা মরুভূমিতে এই ধরনের মালভূমি আমরা প্রায় দেখতে পাই, সাহারা মরুভূমিতে, যেটি হচ্ছে আফ্রিকায় অবস্থিত। এছাড়াও রয়েছে তুষার মালভূমি। তুষার মালভূমি কীভাবে গঠিত হয়? উচ্চ অক্ষাংশের স্থলভাগে অবিরত তুষারপাতের ফলে তুষার সঞ্চিত হয়ে যে বিস্তৃত মালভূমি গঠিত হয় তাকে বলে হচ্ছে তুষার মালভূমি। এই মালভূমির উপরিভাগ কী হয়? প্রায় সমতল হয়, যেহেতু তুষার দ্বারা গঠিত এজন্য এটি তুলনামূলকভাবে সমতল হয়। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা অঞ্চলে তুষার মালভূমি আমরা দেখতে পাই। তাহলে গ্রিনল্যান্ড হচ্ছে আমাদের তুষার মালভূমির একটি উদাহরণ। এছাড়া পরবর্তীতে রয়েছে লাভা মালভূমি, যেগুলো হচ্ছে ভূ অভ্যন্তরে থাকা ম্যাগমা বাহিরে এসে সঞ্চিত হয়ে যখন লাভা দ্বারা গঠিত হয় এবং লাভার আকারে চারদিকে ছড়িয়ে লাভাস্তর গঠন করে। এগুলো সময় পরিবর্তনে, কালের বিবর্তনে লাভা মালভূমি গঠন করে। এই মালভূমিতে ব্যাসল্ট জাতীয় মানে হচ্ছে আগ্নেয় শিলা, ব্যাসল্ট জাতীয় শিলার প্রাধান্য দেখা যায়। যেহেতু লাভা তাই আগ্নেয় শিলা হিসেবেই এটি পরিচিত, ব্যাসল্ট শিলা বা আগ্নেয় শিলা। উত্তর আইসল্যান্ডের এস্ট্রিম মালভূমি, পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ার মালভূমি এবং ভারতের দক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশ, দক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশ আগ্নেয় পদার্থের সঞ্চয়ের ফলে গঠিত মালভূমিগুলোর মধ্যে অন্যতম। তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন সঞ্চয়জাত মালভূমির যে 4টা প্রকার সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করি। এছাড়া ভূপ্রকৃতিগত কারণে পৃথিবীতে বিভিন্ন ধরনের আরও বেশ কিছু মালভূমি দেখা যায়। তো সেই মালভূমিগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে প্রথম হেলানো মালভূমি। ভূ আলোড়ন ও উচ্চচাপের ফলে অনেক সময় একটি বিস্তীর্ণ সমতল এলাকা একদিকে হেলানো অবস্থায় উঁচু হয়ে যে মালভূমির সৃষ্টি করে তাকে হেলানো মালভূমি বলে। তাহলে হেলানো মালভূমি সম্পর্কে আমরা নাম থেকেই ধারণা করতে পারি এটি কি হেলানো অবস্থায় থাকে।
তাহলে কিভাবে থাকে, অনেক সময় একটি বিস্তীর্ণ সমতল এলাকা একদিকে হেলানো অবস্থায় থাকবে, এটাকে বলা হচ্ছে হেলানো মালভূমি। স্পেন ও পর্তুগালের দেশসমূহ নিয়ে গঠিত সাইবেরিয়া উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত মেসেটা এর উৎকৃষ্ট উদাহরণ। কোথাকার? স্পেন ও পর্তুগালের দেশসমূহ নিয়ে সাইবেরিয়া উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত মেসেটা হচ্ছে হেলানো মালভূমির একটা উদাহরণ। এরপরে আসে গ্রস্ত মালভূমি। গ্রস্ত মালভূমিটা কীভাবে গঠিত হয় সেটা হচ্ছে ভূ আন্দোলনের ফলে সৃষ্ট চ্যুতির কারণে যে কিছু অংশ যদি ভাগ হয়ে যায় ভূপৃষ্ঠের, তখন যে মালভূমির সৃষ্টি হয় তাকে বলে হচ্ছে গ্রস্ত মালভূমি। এটা দেখেন কি সৃষ্ট চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ ভাগ হয়ে গ্রস্ত মালভূমি তৈরি হয়। অর্থাৎ আমরা চ্যুতিস্তূপ পর্বতের ক্ষেত্রে পড়েছি, যেটি পর্বতের মতো হয়, তাহলে সেটা হচ্ছে চ্যুতিস্তূপ পর্বত ভূ আলোড়নের ফলে। কিন্তু এটা যদি মালভূমি গঠন করে তখন সেটাকে আমরা বলছি গ্রস্ত মালভূমি। অনেক সময় দুই পাশের অঞ্চল অবনত হলে মধ্যবর্তী ভূভাগ গ্রস্ত মালভূমি রূপে পরিলক্ষিত হয়। জার্মানির হার্স ও ফ্রান্সের মধ্য মালভূমি এরকম মালভূমির উদাহরণ। অর্থাৎ দুই পাশের অঞ্চল অবনত হয়, মধ্যবর্তী ভূভাগ উপরের দিকে উঠে গ্রস্ত মালভূমি পরিণত হয়। এখন আসি চ্যুতি বিশিষ্ট মালভূমি। বিস্তৃত এলাকা কোনো চ্যুতি বরাবর অসমানভাবে উপরে উঠে গেলে যে ধরনের মালভূমির সৃষ্টি হয় তাকে চ্যুতি বিশিষ্ট মালভূমি। যেমন স্পেনের মেসেটা মালভূমি, যেটা আবার স্পেনের এই মেসেটা মালভূমি কিন্তু আবার ওই যে হেলানো মালভূমিরও উদাহরণ। এটা একই সাথে চ্যুতি বিশিষ্ট মালভূমি এবং হেলানো মালভূমি। এটা হচ্ছে কোনো চ্যুতি বরাবর অসমানভাবে উপরে উঠে গেছে। এছাড়াও রয়েছে মেসা ও বুটি সমমালভূমি, তুষার মালভূমি, মরুমালভূমি প্রভৃতি, যেগুলো সম্পর্কে আমরা পড়েছি। তুষার মালভূমি সম্পর্কে, মরুমালভূমি সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। এখন পৃথিবীর প্রধান যে মালভূমি অঞ্চলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা যদি একটু দেখি, তাহলে এশিয়াতে আছে আরব মালভূমি, তিব্বত ইরান মালভূমি, পামির মালভূমি, তারিম মালভূমি, গমি মালভূমি, তরঙ্গের আনাতোলিয়া মালভূমি, দক্ষিণাত্য মালভূমি যেটা ভারতে অবস্থিত, মঙ্গোলীয় মালভূমি, ইন্দোচীন মালভূমি, ভারতের সালনাক মালভূমি। এগুলো হচ্ছে এশিয়ার উল্লেখযোগ্য কিছু মালভূমির নাম। এরপরে ইউরোপের উল্লেখযোগ্য মালভূমির মধ্যে হচ্ছে মেসেটা, জার্মানির হার্স, মধ্য ইউরোপ মালভূমি, ফিজেন মালভূমি, ফ্রান্সের মধ্য মালভূমি, স্ক্যান্ডিনেভিয়ার মালভূমি ইত্যাদি। এছাড়া আফ্রিকাতে রয়েছে সাহারা মালভূমি, লিবিয়ার মালভূমি, শর্টস মালভূমি, কিলিমাঞ্জারো মালভূমি, ড্রাকেন্সবার্গ মালভূমি, পূর্ব আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়া মালভূমি ইত্যাদি। এখানে দেখেন পৃথিবীর বিভিন্ন মালভূমি সম্পর্কে একটা বিস্তারিত ম্যাপে দেখানো হয়েছে। এটার আগে আমরা দেখে আসি একটু। এছাড়া এই যে আরও উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং বিশ্বময় মালভূমির বিস্তরণ। এইখানে দেখেন উত্তর আমেরিকায় আছে ল্যাব্রাডর মালভূমি, লরেন্সো মালভূমি, আলবার্ট্রাস মালভূমি, কলোরাডো, মেক্সিকো মালভূমি ইত্যাদি। আর দক্ষিণ আমেরিকায় রয়েছে পাতাগোনিয়া, স্নেক, পারানা, গয়না ও ব্রাজিল, কলম্বিয়া, বলিভিয়া এবং মেটোগ্রেসো মালভূমি। তো এখানে আমরা যদি এই যে ম্যাপের মধ্যে, পৃথিবীর একটা ম্যাপের মধ্যে বিভিন্ন মালভূমিগুলো দেখতে পারি, তাহলে আমরা এখানে দেখতে পারি যে উত্তর আমেরিকার মালভূমিগুলো, এখানে দক্ষিণ আমেরিকার মালভূমিগুলো, এখানে এশিয়ার যে মালভূমি, এখানে ইউরোপের মালভূমিগুলো আমরা পুরোপুরি দেখতে পারি। যেমন এখানে আমরা যদি দেখি যে মঙ্গোলীয় মালভূমি আছে, তারপরে দক্ষিণাত্য মালভূমি, আরব মালভূমি, ইরানের মালভূমি, যেগুলো ইথিওপিয়া মালভূমি, যেগুলো হচ্ছে আমাদের এশিয়ার উল্লেখযোগ্য কিছু মালভূমি। আবার যদি আমরা দেখি যে এই যে জার্মানির হার্স, ফ্রান্সের মধ্য মালভূমি, তারপর মেসেটা মালভূমি, এই যে কিলিমাঞ্জারো মালভূমি, সোমালিয়া মালভূমি, এগুলো হচ্ছে আফ্রিকার, এবং এই জার্মানির হার্স, ফ্রান্সের মধ্য মালভূমি, এগুলো হচ্ছে ইউরোপের মালভূমির উদাহরণ। উত্তর আমেরিকা ল্যাব্রাডর, স্নেক, কলোরাডো, আলবার্ট্রস ইত্যাদি, মেক্সিকো। দক্ষিণ আমেরিকা এই যে কলম্বিয়া, বলিভিয়া, মেটোগ্রাসো, পারানা মালভূমি, পাতাগোনিয়া মালভূমি। এই যে দেখুন মালভূমিগুলোর অবস্থান কিন্তু এই যে কালো দাগ দিয়ে দেখানো হয়েছে। এই যে এটা একটা মালভূমি, এটা একটা মালভূমি, এটা একটা মালভূমি, এখানে সাইবেরীয় মালভূমি, এভাবে বিভিন্ন মালভূমিগুলো মার্ক করে দেওয়া আছে। এই যে এখানে ল্যাব্রাডর মালভূমি। তো এই মালভূমি সম্পর্কে আমরা বিস্তারিত পৃথিবীর বিভিন্ন জায়গায় কীভাবে মালভূমিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই জিনিস সম্পর্কে আমরা দেখতে পারি। তো এখন আসি মানব জীবনের উপর মালভূমির প্রভাব সম্পর্কে। তো বিশ্বব্যাপী মালভূমির বিস্তরণটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে বিশ্বব্যাপী বন্ধুর প্রকৃতি সম্পন্ন শুষ্ক জলবায়ুর আওতাভুক্ত থাকায় এগুলো কি জনবসতি একটু কম হয়। তবে পৃথিবীর অধিকাংশ মালভূমি পর্বত বেষ্টিত বা পর্বত সংলগ্ন এলাকায় গঠিত। অর্থাৎ যেখানেই মালভূমি আছে সেখানে সাধারণত পর্বত থাকে, সেগুলো পর্বত বেষ্টিত বা পর্বত সংলগ্নই হয়ে থাকে। এখন মানব জীবনের উপর মালভূমির প্রভাবে যদি আমরা আসি, মালভূমি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক
নিয়ামক, যা মানুষের জীবনে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এখন কিভাবে এই মালভূমি মানব জীবনে প্রভাব বিস্তার করতে পারে? যেমন মানব সমাজে কৃষিকার্য, পশুপালন, শিল্প স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, খনিজ সম্পদ উত্তোলন ইত্যাদি ক্রিয়াকলাপের সাথে পৃথিবীর বিভিন্ন মালভূমি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো এই জিনিসগুলো কিভাবে মানুষের জীবনে ভূমিকা পালন করে এই খাতগুলোতে, এই ক্রিয়াকলাপগুলোর সাথে, যেগুলো হচ্ছে কৃষিকার্য, পশুপালন, শিল্প স্থাপন এবং রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, এছাড়াও খনিজ সম্পদ উত্তোলন আমরা মালভূমি থেকে পেয়ে থাকি। এখন দেখি আমরা কিভাবে এগুলো প্রভাব করে। যেমন মালভূমির অঞ্চলে তাপমাত্রা কম বলে সেখানে কৃষিকাজ হয় না। তাহলে মালভূমি অঞ্চলে কী থাকে? তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। তো যেখানে কৃষিকাজ হয় না সেখানে মানব সমাজে এই যে মালভূমির একটা নেগেটিভ প্রভাব কিন্তু কৃষিকাজের সাথে রয়েছে। এই অঞ্চলে অনুপাত অংশে বৃষ্টিপাত হয় না, এখানে বৃষ্টিপাত খুব তুলনামূলক কম হয়। তাহলে পৃথিবীর বেশিরভাগ মালভূমি শুষ্ক অথবা অর্ধশুষ্ক অবস্থায় রয়েছে। আমরা কি জানি? শুষ্ক, যেহেতু বৃষ্টিপাত হয় না তাহলে কি শুষ্ক অথবা অর্ধশুষ্ক অবস্থায় থাকে, কেননা এগুলো বেশিরভাগ বাণিজ্য বায়ুর গতিপথে ও ক্রান্তীয় রেখার সীমানা বরাবর অবস্থিত। তো যেহেতু বাণিজ্য বায়ু এ সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো, কিন্তু যদি বাতাসের কথা আমরা বলি, সহজভাবে যদি বলি বাতাসের কথা, তো বাতাসের কারণে মালভূমির উপরে মেঘ জমা হওয়ার সুযোগ পায় না, যে কারণে হচ্ছে এখানে বৃষ্টিপাত কম হয় এবং এটি শুষ্ক অথবা অর্ধশুষ্ক অবস্থায় থাকে। আর যে পাদদেশীয় মালভূমিগুলো পার্বত্য অঞ্চলে প্রতিবাদ অংশে অবস্থিত, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ভূপৃষ্ঠের তারতম্য অনুযায়ী এর বৃষ্টিবহুল মালভূমিতে প্রচুর কৃষিকাজ হয়। তাহলে কোন ধরনের? পাদদেশীয় মালভূমি, যেগুলো পর্বতের পাদদেশে অবস্থিত মালভূমি। পর্বতের মধ্যে মেঘ বাধাপ্রাপ্ত হয়, যার ফলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকে। আর বৃষ্টিপাত বেশি থাকার কারণে এসব জায়গায় কি মালভূমিতে কৃষিকাজ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে মালভূমির মানব জীবনের উপর পজিটিভ এবং নেগেটিভ প্রভাব থাকে। পৃথিবীর বিভিন্ন শ্রেণীর মালভূমি প্রকৃতি ও জলবায়ু বিভিন্ন প্রকার হয়, সেখানকার অর্থনৈতিক উন্নতির মধ্যেও যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন অন্য একটা মালভূমি যেটাতে হচ্ছে তাপমাত্রা কম, ফলে কৃষিকাজ করা সম্ভব হয় না, কিন্তু এছাড়া পাদদেশীয় একটা মালভূমিতে আমরা যেখানে দেখি প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে কৃষিকাজ করা সম্ভব হয়। তাহলে যেখানে পাদদেশীয় মালভূমি আছে সেখানে অবশ্যই অর্থনৈতিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে, যেখানে বৃষ্টিপাত হয় না সেরকম একটি মালভূমির চাইতে। তো এখন আমরা দেখি যে উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় কোনো কোনো মালভূমির কত অংশে জলসেচের মাধ্যমে কিছু কিছু অঞ্চলে চাষাবাদ করা সম্ভব হয়। কিছু কিছু অঞ্চলে চাষাবাদ করা সম্ভব হয়। মরুভূমি সাধারণত কম তাপমাত্রা শুষ্ক হওয়া সত্ত্বেও কিন্তু জলসেচের মাধ্যমে, অর্থাৎ পাদদেশীয় মালভূমি এর একটা বড় উদাহরণ হতে পারে, যে পাদদেশীয় মালভূমির মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারি, যে পাদদেশীয় মালভূমিতে জলসেচের মাধ্যমে আমরা কৃষিকাজ করতে পারি, চাষাবাদ করতে পারি। পৃথিবীতে অনেক মালভূমি রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ। যেমন বলিভিয়া পেরু মালভূমিতে প্রচুর পরিমাণে টিন ও তামা পাওয়া যায়। কী কী পাওয়া যায়? টিন ও তামা। ফলে সেখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। কোথায়? বলিভিয়া পেরু মালভূমিতে। আমরা জানি ভূ অভ্যন্তরে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, যার ফলে মালভূমি যখন সৃষ্টি হয় সেগুলোতেও এই খনিজ সম্পদগুলো পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। তো এখানে আমরা বলিভিয়া পেরু মালভূমিতে দেখি হচ্ছে টিন ও তামা পাওয়া যায়। তো টিন এবং তামা আমাদের নানান কাজে লাগে, যে কারণে সেখানে কি বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। মালভূমিতে সাধারণত বন্ধুর হয় এবং শুষ্ক ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করে, সেখানে বসবাস অনুপযোগী, তাই এই অঞ্চলে জনবসতি কি তুলনামূলক কম। সাধারণত যেসব অঞ্চলে কৃষিকাজ করা যায় বা শিল্প স্থাপন করা যায় সেখানে জনবসতি গড়ে উঠলেও সেটা তুলনামূলক খুবই কম। এখন আমরা দেখি যে কয়েকটা প্রশ্ন, যে মালভূমি কাকে বলে, যেটি আমরা পূর্বে পড়েছি, যেটি পাহাড়ের চেয়ে নিচু কিন্তু সমভূমির চেয়ে উঁচু যে ভূমি, সেটা হচ্ছে মালভূমি। সাধারণত কথা বললে আমরা বইয়ের ভিতরে এর বিষয়ে বিস্তারিত পড়েছি অলরেডি। তো পাদদেশীয় মালভূমি যেটা হচ্ছে আমাদের পর্বতের পাদদেশে অবস্থিত, সেটা হচ্ছে পাদদেশীয় মালভূমি এক কথা বলতে গেলে। মালভূমির গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা পূর্বে পড়েছি। তো বিভিন্ন যে 3-4টা প্রক্রিয়া রয়েছে যেভাবে মালভূমি গঠিত হতে পারে সেটা আপনারা দেখে নেবেন। তো এখন আমাদের গেল মালভূমি। পরবর্তীতে আমরা কী নিয়ে পড়াশোনা করতে পারি? যে সমভূমি। তো সমভূমি নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তাহলে সমভূমি কি? সমভূমি হলো প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলে। কীরকম হবে? প্রশস্ত এবং বিস্তীর্ণ সমতল ভূভাগ। তো সমুদ্র সমতল থেকে সমভূমির উচ্চতা খুব একটা বেশি হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে সমভূমির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ হতে 500-600 ফুট পর্যন্ত
হতে পারে। সমভূমি যে সবসময় একেবারে সমতল হবে তা না, একেবারে যে সমান হবে সেটা সমভূমির বৈশিষ্ট্য নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ সমতল নাও হতে পারে। মৃদু ঢাল, ছোট ছোট টিলা বা খুব নিচু পাহাড় এবং নদী উপত্যকার সমন্বয়ে সমভূমি গঠিত হতে পারে। কী কী জিনিস? মৃদু ঢাল, ছোট ছোট টিলা বা খুব নিচু পাহাড় কিংবা নদী উপত্যকার সমন্বয়কে সমভূমি গঠিত হতে পারে। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক হলো কি? সমভূমি। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেকই হচ্ছে সমভূমি। পৃথিবীর অধিকাংশ মানুষ এই সমভূমিতে বসবাস করে। মানুষেরা সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এই সমভূমিতে সংগঠিত হয়। সমগ্র পৃথিবীর মধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি। আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম। আফ্রিকা মহাদেশে আমরা দেখেছি অনেক বেশি মরুভূমি অঞ্চল এবং ওইখানে মালভূমি প্রচুর পরিমাণে রয়েছে, যে কারণে হচ্ছে আফ্রিকাতে সমভূমি সবচেয়ে কম। পৃথিবীর বৃহত্তম সমভূমি ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে অবস্থিত। অর্থাৎ ইউরেশিয়া মানে হচ্ছে ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ। ইউরেশিয়ার উত্তরাংশ অবস্থিত। পৃথিবীর মোট স্থলভাগের 36% সমভূমি দ্বারা গঠিত। তাহলে পৃথিবীর মোট স্থলভাগের 36% হচ্ছে সমভূমি। এখন আমরা দেখি সমভূমি কী কী কারণে সৃষ্টি হতে পারে। সমভূমি সৃষ্টির কারণগুলো কী কী আমরা দেখি। এই যে ভূ আলোড়ন, সঞ্চয় কার্য, ক্ষয় কার্য। ম্যাক্সিমাম জিনিসই যদি আমরা দেখি যে এই কারণগুলোর কারণেই মাধ্যমেই সৃষ্টি হয়। যেমন সমভূমি সৃষ্টির ক্ষেত্রেও ঠিক এই বিষয়গুলোই ভূমিকা রাখে, যে ভূ আলোড়ন, তারপরে সঞ্চয় কার্য, ক্ষয় কার্য ইত্যাদি। তো ভূ আলোড়ন সম্পর্কে আমরা কীভাবে দেখি যে ভূত্বকের কিছু অংশ ভূ আলোড়নের কারণে উঁচু বা নিচু হয়ে সমভূমি সৃষ্টি হয়। এই যে ভূ আলোড়ন হচ্ছে বিভিন্ন যে এশীয় বা ইউরেশীয় প্লেটগুলো রয়েছে, ধরলাম যে আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে আমরা একটা ধারণা লাভ করতে পারি যে ধরলাম এরকম একটা পাত, মহাদেশীয় পাত, আর এভাবে একটা মহাসাগরের পাত রয়েছে, যেটা এইখানকার ভূমিটাকে তুলনামূলক উঁচু করে রেখেছে। তো পরিচলন স্রোত বা সংকোচন প্রসারণের ফলে এগুলো যদি পরবর্তীতে এরকম রূপ ধারণ করে, তাহলে যে এখানকার ভূমিটা যেটা আছে সেটা তুলনামূলক সমভূমিতে পরিণত হয়। এভাবেই ঠিক ভূ আলোড়নের ফলে, ভূ আলোড়নের মাধ্যমে সমভূমি গঠিত হতে পারে। তো এরপর আমরা যদি দেখি এটার উদাহরণ, কাস্পিয়ান সাগরের সন্নিকটে তুরান নিম্নভূমি একটি অবনত সমভূমি, যেটি আমি এই যে উদাহরণ হিসেবে চিত্র এঁকে যেটা দেখালাম, যে এরকম যদি অবস্থান থাকে এখান থেকে সরে গিয়ে যদি এরকম সমান হয়ে যায় তাহলে সেটা কি অবনত সমভূমি। এবং ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি একটি উন্নত সমভূমি। ঠিক একই বিপরীত দিকটাও হতে পারে, যদি এরকম একটা থাকে এবং এরকম একটা থাকে, এটা যদি উপরে উঠে যায় অর্থাৎ এখানে চলে আসে, তাহলে এটা হচ্ছে উন্নীত সমভূমি। ঠিক এভাবেই উন্নত সমভূমি গঠিত হতে পারে, যেটার উদাহরণ হচ্ছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমিগুলো। এরপর আসি আমরা সঞ্চয় কার্যের মাধ্যমে কীভাবে সমভূমি গঠিত হয়। তো অগ্নুৎপাতের কারণে লাভা, বায়ুর মাধ্যমে লোয়েস, যেটাকে আমরা পূর্বে বলেছি লোয়েস মালভূমিতে পড়েছি, যেটা লোয়েস মালভূমি বা বায়ুবাহিত মালভূমি। কোনো নিম্ন এলাকায় নদীর মাধ্যমে বাহিত পলি, হিমবাহের মাধ্যমে গ্রাবরেখা ইত্যাদি সঞ্চিত হয়ে সঞ্চয়জাত মরুভূমি সমভূমির সৃষ্টি হয়। তাহলে কী কী? লাভা, তারপরে লোয়েস, নিম্ন এলাকা নদীর মাধ্যমে বাহিত পলি, এই জিনিসগুলো সঞ্চিত হয়ে সঞ্চয়জাত সমভূমি গঠন করে। বদ্বীপ সমভূমি, প্লাবন সমভূমি এবং উপকূলীয় সমভূমি সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। বদ্বীপ সমভূমি যেমন বাংলাদেশ হচ্ছে এটি বদ্বীপ সমভূমির উদাহরণ। আবার প্লাবন সমভূমিও কিন্তু বাংলাদেশেরই একটা অন্যতম বৈশিষ্ট্য। এভাবে হচ্ছে দেখা যায় যে এই যে বাংলাদেশে এতগুলো নদী রয়েছে, সেগুলো কি যখন আসে পাহাড় থেকে অনেক পরিমাণে পলিমাটি নিয়ে আসে, ঠিক এভাবে পলিমাটির মাধ্যমে কিন্তু জায়গাগুলো ভরাট হয়। এভাবেই সমভূমির সৃষ্টি হতে পারে, যে নিচু ভূমিটা পলিমাটি দ্বারা ভরাট হয়ে সমভূমির সৃষ্টি হয়। এরপরে আসি আমরা ক্ষয় কার্যের মাধ্যমে কীভাবে সমভূমি। নদী, সমুদ্র, হিমবাহ, বায়ু ইত্যাদি উচ্চ ভূমিকে ক্ষয় করে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয়েছে। বায়ু সৃষ্ট সমভূমি, সমপ্রায় সমভূমি, তরঙ্গগর্তীয় সমভূমি ক্ষয়ক্রিয়ার কারণে সৃষ্টি হয়। যেমন বায়ু সৃষ্ট সমভূমি জিনিসটা যদি আমরা বলি, সেটা হচ্ছে এক জায়গা থেকে যদি কোনো বালু বা ভূমির যে তরল দুঃখিত বায়ুবাহিত বায়ু সৃষ্ট সমভূমির ক্ষেত্রে যদি আমরা বলি যে কোনো একটা বালুগুলো বা বালু রাশি যদি ঝড়ের মাধ্যমে, বালু ঝড়ের মাধ্যমে একটা উঁচু জায়গা থেকে গিয়ে নিম্ন একটা স্থানকে
একটু উঁচু করে তোলে, তুলনামূলক সমভূমির মতো করে তোলে, তখন সেটাকে বলা হচ্ছে কি বায়ুসৃষ্ট সমভূমি। ঠিক এভাবেই হচ্ছে ক্ষয় হয়ে বা এক জায়গা থেকে অন্য জায়গায় মাটি ক্ষয়ে গিয়ে ক্ষয় কার্য সৃষ্টি করে এভাবে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি করতে পারে। এখন আমরা আসি সমভূমির বৈশিষ্ট্যগুলো কী কী। সমভূমির বৈশিষ্ট্য হচ্ছে সমভূমিতে সবচেয়ে বেশি কৃষিকাজ হয়, তাই অঞ্চলে ঘনবসতি থাকে। সমভূমিতে কী হয়? সবচেয়ে বেশি কৃষিকাজ হয়। অর্থাৎ সমতল থাকে বলে রাস্তাঘাট নির্মাণ সহজ এবং শিল্প কারখানা ব্যবসায় বাণিজ্য প্রসারিত হয়। এই জন্য আমরা দেখতে পারি পাহাড়ি অঞ্চলের চেয়ে সমভূমি অঞ্চলে কি শিল্প কারখানার সংখ্যা বেশি। সমভূমিতে সাধারণত কোনো বিশাল উচ্চভূমি অথবা নিম্নভূমি থাকে না। সমভূমির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কখনো খাড়া ঢাল বিশিষ্ট হয় না। সমভূমি কখনো খাড়া ঢাল বিশিষ্ট হয় না, অর্থাৎ সমভূমির এরকম কোনো খাড়া ঢাল থাকে না। একটু উঁচু নিচু হতে পারে, কিন্তু এরকম কোনো খাড়া ঢাল সমভূমির থাকে না। কোনো কোনো সমভূমি সামান্য উঁচু নিচু বন্ধের প্রকৃতির হতে পারে, যেটা আমি এখানে বললাম যে একটু উঁচু নিচু হতে পারে, কখনো ঢাল থাকবে না। সমভূমির মৃদু ঢাল ধীরে ধীরে এমনভাবে অপেক্ষাকৃত নিম্নভূমিতে মিশে যায় যা সাধারণত বোঝা যায় না। অর্থাৎ এরকম একটা সমভূমি যদি নিম্নভূমি এখানে থাকে, তাহলে এটা আসলে মিশে যাওয়ার জন্য ঠিক এভাবে হঠাৎ করে এরকমভাবে হবে না। এটা হবে মূলত হচ্ছে এটা হবে ধীরে ধীরে, এটা হবে ধীরে ধীরে একেবারে এসে এরকমভাবে মিশে যাবে। তো এখানে এভাবে অল্প অল্প করে নিম্নভূমিতে এসে মিশে যাবে, যা বোঝা যায় না সচরাচর। তো কোনো কোনো সমভূমি মহাদেশের সীমান্তে মহাসাগরের তীরে অবস্থিত, আবার কিছু সমভূমি মহাদেশীয় ভূভাগের অভ্যন্তরে অবস্থিত। অবশ্যই মহাদেশের সীমান্তেও থাকতে পারে, মহাসাগরের তীরে যেটা হচ্ছে উপকূলীয় সমভূমি, আর যেটা সমভূমি মহাদেশীয় ভূভাগের অভ্যন্তরে অবস্থিত থাকতে পারে। তো আমরা সমভূমির শ্রেণী বিভাগগুলো যদি দেখি, তাহলে অবস্থান ও গঠন প্রণালীর উপর ভিত্তি করে পৃথিবীর সমভূমিকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই যে এখানে বিভিন্ন সমভূমি এবং সমভূমির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা শুরুতে যদি দেখি হচ্ছে ক্ষয়জাত সমভূমি বা রেসিডুয়াল প্লেনস। তাহলে বহু উচ্চভূমি দীর্ঘদিন ধরে নানা প্রকার প্রাকৃতিক যেমন বায়ু প্রবাহ, সৌরতাপ, বৃষ্টিপাত, পানির স্রোত, হিমবাহ প্রভৃতি দ্বারা ধীরে ধীরে অপেক্ষাকৃত নিম্নভূমিতে পরিণত হয়, যেগুলো পূর্বে উঁচু ছিল, কিন্তু এইসব কারণে যে সৌরতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এবং নদীর বয়ে চলাও বলা যায়, সেই জিনিসগুলোর কারণে যদি ধীরে ধীরে নিম্নভূমিতে পরিণত হয় এবং গঠিত সমভূমির উপরিভাগ কিছুটা উঁচু নিচু হয়। এগুলো কি কিছুটা উঁচু নিচু হয়, যেমন সব জায়গায় হচ্ছে বৃষ্টিপাত সমানভাবে হয় না, আবার বায়ুর প্রবাহ সব জায়গায় সমানভাবে আঘাত করে না, যে কারণে এই উচ্চ সমভূমিগুলো কিছুটা হলেও উঁচু নিচু হয়। আর উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বলে এ জাতীয় সমভূমিকে বলা হচ্ছে ক্ষয়জাত সমভূমি। এই সমভূমিগুলো হচ্ছে কি উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়। তো এগুলোর উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, ইউরোপের ফিনল্যান্ড, উত্তর আমেরিকার হাডসন উপসাগর তীরবর্তী সমভূমি হচ্ছে ক্ষয়জাত সমভূমির উদাহরণ। তো পরবর্তীতে আমরা দেখি ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্যগুলো কী কী। ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্য কি? ওপরে মৃত্তিকা আবরণ বেশি পুরো হয় না, যেহেতু ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়, তাহলে পুরোপুরি এত বেশি পুরুত্ব থাকে না। এই প্রকার সমভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী না, যেহেতু এক জায়গা থেকে মাটি বা মাটির অবস্থান ভেঙে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, এই জন্য এগুলো কি কৃষিকাজের জন্য খুব বেশি উপযোগী হয় না। আর এগুলো হচ্ছে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে। ক্ষয়জাত সমভূমি কি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে। এখন ক্ষয় সাধনের প্রক্রিয়া ও ভূমির প্রকৃতি অনুযায়ী ক্ষয়জাত সমভূমিকে আবার নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত করা যায়। সেগুলো কি? নদী বিধৌত সমভূমি। নদী বিধৌত সমভূমিটা আসলে কি? নদীর ক্ষয়কার্য দ্বারা, যেমন একটা পাহাড়ে বা পর্বতে নদীর সৃষ্টি হয়, সেটি যখন বয়ে চলে পাহাড় থেকে ঢাল বেয়ে যখন সমভূমিতে আসে, তখন সেটি হচ্ছে নদীর গতির সাথে সাথে বিভিন্ন ক্ষয়, আশেপাশের যে ভূমি আছে সেটা ক্ষয় সাধন করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তো এই ক্ষয় সাধন প্রাথমিক ও মধ্যগতিতে সম্পন্ন হয়। এমন কথা হচ্ছে প্রাথমিক কোনটি আর মধ্যগতি কোনটি। ধরলাম যে এখানে এরকম একটা উঁচু পাহাড় থেকে নদীর সৃষ্টি হয়েছে। নদীর সৃষ্টি হয়েছে এই পাহাড় থেকে, এখানে নদীর ঝর্ণার মাধ্যমে নদী এসে হয়েছে। তো এখানে যে নদীর যে প্রাথমিক গতি সেটা এখানে জোরে আছড়ে পড়বে, যার ফলে এখানে যদি মালভূমি থাকে সেটাকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করবে এবং ক্ষয়প্রাপ্ত করে এই নদীটি বয়ে যাবে সামনের দিকে। ঠিক এভাবেই হচ্ছে ক্ষয়
করে এখানে প্রাথমিকভাবে হচ্ছে সমভূমি গঠিত করতে পারে। এছাড়াও মাঝামাঝি পর্যায়ে যখন নদী বয়ে চলে আসতে থাকে তখনও সেটি আশপাশের মধ্যবর্তী স্থানগুলোতে ক্ষয়িত হয়ে প্রশস্ত এবং কিছুটা উন্নত হয়ে যায়। যেমন যে নদীতে স্রোত বেশি আমরা দেখি যে সচরাচর নদী এরকমভাবে যে জায়গাতে স্রোত বেশি সেখানে এসে কি নদী চওড়া হয়ে যায়, ঠিক এভাবে চওড়া হয়ে যায়। এটাকে বলা হচ্ছে, আমরা বলতে পারি যে সেটা হচ্ছে কি নদী বিধৌত সমভূমি। এরপরে আসি আমরা যে মরুময় সমভূমির দিকে। তো মরুময় সমভূমি কি? মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমভূমি গঠিত হয় তাকে বলে মরুময় সমভূমি। তাহলে এক জায়গা থেকে মরুভূমিতে যেহেতু বালু দ্বারা গঠিত, সেখানে বায়ু প্রবাহের ফলে খুব জোরে বায়ুঝড় হয় যখন, তখন বায়ু প্রবাহ দ্বারা বালুকণা ধূলিকণা অপসারিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি হয়। তখন এক জায়গা থেকে বালুগুলো অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় বায়ু প্রবাহের কারণে খুব সহজেই। যেটা হচ্ছে যে জায়গা থেকে বালুগুলো সরে যায় সেই জায়গাটাকে একটা নিম্ন সমভূমিতে পরিণত করে। এরপরে আসি তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ মানে কি? আমরা জানি তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। তো সমুদ্রের উপকূল ভাগ তরঙ্গের আঘাতে ক্ষয় হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে তরঙ্গ কর্তৃত সমভূমি বলে। যে নদীর উপকূলে আমরা দেখি যে সমুদ্রের যে উপকূলটা আছে সেটা তুলনামূলক একটু ঢালু হয়ে থাকে, যেখানে এসে ঢেউ আঘাত করে। সেটা কি তুলনামূলক ঢেউ যে জায়গায় আঘাত করে সে জায়গাটা তুলনামূলক একটু নিচু হয়ে থাকে। ঠিক এভাবেই সমুদ্রের ঢেউয়ের আঘাতে ক্ষয় হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। এই ধরনের সমভূমি নরওয়ের উপকূলে দেখা যায়। তাহলে এই ধরনের সমভূমি আমরা কোথায় দেখতে পারি? উপকূলীয় অঞ্চলে এই ধরনের সমভূমি সম্পর্কে আমরা ধারণা দেখতে পারি। তো এরপরে আসি সমপ্রায় সমভূমি। সমপ্রায় সমভূমি জিনিসটা কি? অতীতের পার্বত্য ও মালভূমি অঞ্চল প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, নদী, বায়ু প্রবাহ ইত্যাদি দ্বারা ক্রমশ এক বা একাধিকবার প্রচুর ক্ষয় হয়ে ধীরে ধীরে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সমপ্রায় সমভূমি। তাহলে কিসের মাধ্যমে? বিভিন্ন প্রাকৃতিক শক্তি অর্থাৎ বৃষ্টিপাত, নদী, বায়ু প্রবাহ এগুলোর মাধ্যমে যখন প্রচুর এক বা একাধিকবার, এখানে কি এক বা একাধিকবার ক্ষয় হতে পারে, প্রচুর ক্ষয় হয় ধীরে ধীরে এই সমভূমিটা গঠিত হয়। এটাকে বলা হচ্ছে সমপ্রায় ভূমি। এ জাতীয় সমভূমি গঠিত হওয়ার সময় কিছু স্থান ক্ষয় হতে হতে পুনরায় আবার ভূ আন্দোলন বা প্রাকৃতিক কারণে উঁচু হয়ে ওঠে। কিছুকাল পর আবার সেখানে ক্ষয়কার্য শুরু হয়। তার মানে কি এখানে প্রাকৃতিক কারণে, অবশ্যই ভূ আন্দোলনের কারণে আবার মাঝে মধ্যে এই জায়গাটা তুলনামূলকভাবে উঁচু হয়ে ওঠে, কিন্তু পুনরায় আবার কার্য শুরু হয়। তাহলে এভাবে বারবার উঁচু হওয়া ও ক্ষয় হতে হতে শেষ পর্যায়ে ক্ষয়ের মাত্রা বেড়ে যায় এবং সমভূমিতে পরিণত হয়। কি শেষ পর্যায়ে এখানে ক্ষয়ের পরিমাণটাই বেশি থাকে, যেবার কারণে উঁচু হয়ে গেলেও সেটা স্থায়ী হয় না এবং পুনরায় এটাকে কী করে? সমভূমিতে পরিণত করে। তাহলে এরকম সমভূমির উদাহরণ হচ্ছে পূর্ব ইংল্যান্ড, মধ্য রাশিয়ার সমভূমি, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার অংশবিশেষ, উত্তর আমেরিকার উচ্চ মিসিসিপি উপত্যকা এবং ভারতের আরাবল্লী অঞ্চল এই ধরনের সমপ্রায় ভূমি। তো আমরা এটার পরবর্তীতে দেখি যে হিমবাহ সমভূমি। হিমবাহ সমভূমি কি? হিমবাহ সমভূমি সম্পর্কে যদি আমরা দেখি যে উচ্চ পর্বত গাত্র হতে বরফের প্রবাহ বা হিমবাহ নিচের দিকে নেমে আসার সময় প্রবল ঘর্ষণে ভূমির ক্ষয় হয়ে সমভূমিতে রূপান্তরিত হয়। আমরা জানি যে এটা যে কোনো, আমরা যদি চিন্তা করি একটা পর্বত, যদি এরকম চিন্তা করি পর্বতের চূড়ায় যেহেতু মেঘ জমে বরফ হয় অনেক সময়, তো দেখা গেল এখানে এরকম একটা হিমবাহ তৈরি হলো, যেটা ধীরে ধীরে হচ্ছে এরকমভাবে নিচের দিকে আসতে থাকে। এরকম একটা পাথ অনুসরণ করে সেটা নিচের দিকে। তো এটা যখন নিচের দিকে আসতে থাকে তখন এই যে পর্বতের শরীরটা হচ্ছে কি ক্ষয় করতে থাকে, ধীরে ধীরে এটা কি একটু ক্ষয় কার্য সম্পন্ন হয়। এভাবে এর সাথে যে কি নিয়ে আসে শিলা, কাকর এবং নানাবর প্রস্তর খণ্ড নিচে নেমে আসে, যেগুলো সঞ্চিত হতে হতে অসমান ভূমিকায় সমভূমিতে পরিণত করে। তো এরকম একটা জায়গা যদি আমরা এরকম দেখি যেখানে হচ্ছে তুলনামূলক নিচু আছে এখানে, তো হবে কি এই যে এটা যখন এভাবে যেতে থাকবে তো এই জায়গাটাকে কি আস্তে আস্তে ধীরে ধীরে ভরাট করে ফেলতে থাকবে। এই হিমবাহ যখন নিচের দিকে আসে তো ঠিক এভাবে হচ্ছে একটা তুলনামূলক নিচু ভূমিকে কি ভরাট করে তোলে। এভাবে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হিমবাহ সমভূমি।
ভূমি। এই জাতীয় সুবিস্তৃত সমভূমি কোথায় পাওয়া যায়? আমরা উত্তর পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার উত্তরাংশে, ফিনল্যান্ড, পূর্ব কানাডা, ভারতের কাশ্মীর এবং সুইডেনে এই জাতীয় সমভূমি সম্পর্কে আমরা দেখতে পারি। সেগুলো কীভাবে গঠিত? হিমবাহের মাধ্যমে গঠিত। এটাকে বলা হচ্ছে হিমবাহর সমভূমি। তো এরপরে আছে কার্স্ট সমভূমি। কার্স্ট সমভূমি কীভাবে গঠিত? দেখেন যে চুনা পাথুরিয়া অঞ্চলে ভূগর্ভস্থ জলধারার মাধ্যমে সৃষ্ট সমভূমিকে বলা হচ্ছে কি? কার্স্ট সমভূমি। তো যুগোস্লাভিয়ার কার্স্ট অঞ্চলে এ জাতীয় সমভূমি দেখা যায়, সেখান থেকে এই নাম হচ্ছে কার্স্ট সমভূমি। এই কার্স্ট অঞ্চলটি আড্রিয়াটিক সাগরের পূর্ব তীরের সাথে সমান্তরালভাবে প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে অবস্থিত। ভূগর্ভস্থ জলধারা খড়ি মাটি বা চুনাপাথর এলাকা দ্রবীভূত হয়ে কার্স্ট সমভূমি সৃষ্টি হয়। তাহলে কিসের মাধ্যমে? ভূগর্ভস্থ জলধারা দ্বারা খড়ি মাটি বা চুনাপাথর এলাকা দ্রবীভূত হয়ে কার্স্ট সমভূমি সৃষ্টি হয়। এখন আমরা যদি দেখি পরবর্তীতে হচ্ছে কি? কুয়েস্তা সমভূমি। কি? কুয়েস্তা সমভূমি। এই যে এখানে আমরা কুয়েস্তা সমভূমির একটা চিত্র দেখতে পাচ্ছি যে কোনো স্থানের ভূমিতে যদি শক্ত ও নরম শিলা সমানভাবে সন্নিবেশিত থাকে তাহলে সেখানে ক্ষয়কার্য সমানভাবে হয় না। কি হয়? যদি শক্ত শিলা এবং নরম শিলা উভয় থাকে, এখানে দেখি শক্ত শিলা, এই পাশটা এটা শক্ত শিলা এবং এটা নরম শিলা। তো শক্ত শিলা এবং নরম শিলা উভয়ই যদি থাকে তাহলে সেটা কি? ক্ষয়কার্য সমানভাবে উদাহরিত। কঠিন শিলা অপেক্ষাকৃতভাবে নরম শিলা দ্রুত ক্ষয় হয়। তাহলে কি এই শক্ত শিলাগুলো যত দ্রুত ক্ষয় হবে তার চাইতে নরম শিলাগুলো অবশ্যই দ্রুত ক্ষয় হবে। তো দ্রুত ক্ষয় হয়ে সে স্থান কী হয়? নিম্নভূমিতে পরিণত হয়। অপরদিকে শক্ত শিলাগুলো কম ক্ষয় হয়ে পার্শ্ববর্তী এলাকার তুলনায় উচ্চভূমিরূপে দাঁড়িয়ে থাকে। তো নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ভূমির মাঝে মাঝে এরূপ উচ্চভূমিকে কুয়েস্তা বলে। একটা নদী বয়ে চলার সময় আমরা জেনেছি যে তার যে তলদেশের যে শিলা রয়েছে, ভূমি রয়েছে, তাকে ক্ষতিগ্রস্ত করতে করতে, ক্ষয় করতে করতে এগিয়ে যায়। তো সব জায়গায় যেহেতু শিলা সমান রকম শক্ত হয় না, এ কারণে শক্ত শিলাগুলো একটু তুলনামূলক কম ক্ষয় হয় এবং নরম শিলাগুলো একটু বেশি ক্ষয় হয়। তো নরম শিলাগুলো যখন বেশি ক্ষয় হয় তখন সেই জায়গাটা একটু উপেক্ষাকৃত নিম্নভূমিতে পরিণত হয়। এটাকে বলা হচ্ছে, এখানে নিম্নভূমি ছাড়া যে ভূমিগুলো হচ্ছে উঁচু অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলি? যে কুয়েস্তা। এই যে নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ভূমির মাঝে মাঝে এরূপ উচ্চভূমিকে কুয়েস্তা বলে। প্যারিস এবং লন্ডন অববাহিকা হচ্ছে কুয়েস্তা সমভূমি। তো আমরা এখন যদি দেখি পরবর্তীতে যে সঞ্চয়জাত সমভূমি। তো সমভূমি কি? সঞ্চয়ের মাধ্যমে গঠিত হয়ে থাকে। তো আমরা সঞ্চয়জাত সমভূমি সম্পর্কে যদি একটু দেখি, যে নানা প্রকার প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু প্রবাহ ও হিমবাহের মাধ্যমে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে পলিমাটি, কাকর, বালু, কর্দম প্রভৃতি নিম্নস্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে কি? সঞ্চয়জাত সমভূমি। এক জায়গা থেকে সঞ্চিত হয়ে অন্য জায়গায় সমভূমি গঠন করে তোলা। তাছাড়া ভূপৃষ্ঠের ফাটল অথবা আগ্নেয়গিরি হতে উত্থিত পদার্থসমূহ নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয়। এ জাতীয় সমভূমি যে কোনো ভূমির তুলনায় অধিক উর্বরতা সম্পন্ন অবস্থান ও গঠন প্রণালীর উপর ভিত্তি করে সঞ্চয়জাত সমভূমিকে নিম্নলিখিত কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে: লাভা সমভূমি, পলল সমভূমি, পাদদেশীয় প্লাবন সমভূমি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সম্পর্কে আমরা পূর্বে কিছুটা ধারণা নিয়েছি, এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব। যে লাভা সমভূমি এটা কি? পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা ভূপৃষ্ঠের কোনো কোনো ফাটল অথবা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে নির্গত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে। তাহলে পৃথিবীর অভ্যন্তরের গলিত লাভা ভূপৃষ্ঠের কোনো ফাটল অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত হয়ে এ সমভূমি সৃষ্টি করে। লাভা সঞ্চিত হয়ে সমভূমি সৃষ্টি হয় বলে একে লাভা সমভূমি বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের দক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশের কৃষ্ণমৃত্তিকাময় সমভূমিটি হচ্ছে কি? লাভা সমভূমি। তো পরবর্তীতে আমরা যদি দেখি পলল সমভূমি। পলল শব্দটা কোথেকে আসছে? পলল শব্দটা আসছে পলি থেকে। এই যে পলি মাটি দ্বারা গঠিত হয় বলে এটাকে বলা হচ্ছে কি? পলল সমভূমি। নিম্নভূমিতে নদীবাহিত কাকর, বালি, পলি, এই যে পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে পলির সমভূমি বলে। এই জাতীয় সমভূমি গঠিত হওয়ার পরে এতে পলির পরিমাণ বেশি থাকে বলে একে পলিশ বা পলল সমভূমি বলা হয়। তো এটাই হচ্ছে পলি গঠিত সমভূমি বা পলল বা পলিজ সমভূমি
সম্পর্কে আমরা বলতে পারি। পৃথিবীর সবচেয়ে বিস্তীর্ণ সমভূমিগুলো এভাবেই গঠিত হয়েছে, যেমন মিসিসিপি অববাহিকা, নীল নদের অববাহিকা, গঙ্গা অববাহিকা, হুয়াংহো অববাহিকা প্রভৃতি সমভূমি দীর্ঘদিন যাবৎ পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। এখানে আমরা যদি দেখি মিসিসিপি, নীল নদ, তারপর গঙ্গা এবং হুয়াংহো, এই যে প্রত্যেকটা নদী বা প্রত্যেকটা অববাহিকার যে সমভূমি সৃষ্টি করেছে সেখানে কিন্তু জনবসতি গড়ে উঠেছে। যেমন গঙ্গাতে হচ্ছে ভারতীয় উপমহাদেশ, হুয়াংহো চীন, নীল নদে মিশর, এরকমভাবে কি বিভিন্ন জনবসতি গড়ে উঠেছে কি এরকম পলিগঠিত বা পলল সমভূমি বা পলি সমভূমিতে। কারণ এই জাতীয় সমভূমিতে হচ্ছে কি কৃষিকাজের জন্য এ যা বিশেষ উপযোগী হয়। এখানে কৃষিকাজ অনেক সহজ হয়, এখানকার মাটি তুলনামূলক উর্বর থাকে। তো পলি সমভূমি বা পলল সমভূমিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে হচ্ছে, একটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি, একটা হচ্ছে প্লাবন সমভূমি এবং আরেকটা হচ্ছে আমরা দেখি যে বদ্বীপ সমভূমি। তো আমরা একে একে সবগুলো দিকে যাই যে কোনটিকে কী ধরনের সমভূমি কীভাবে গঠিত হয়ে থাকে। তো পাহাড়িয়া নদী দ্বারা পর্বতের ঢাল হতে ক্ষয়প্রাপ্ত নানা আকৃতির প্রস্তর শিলাখণ্ড, কাঁকর, নুড়ি, বালুকণা প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এভাবে নদী দ্বারা অবক্ষেপণের ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি সৃষ্টি হয় তাকে পাদদেশীয় সমভূমি বলে। আমাদের দেশের দিনাজপুর এবং রংপুর জেলার অধিকাংশ পাদদেশীয় সমভূমি। আমরা জানি যে রংপুর, দিনাজপুর এগুলো হচ্ছে কি বাংলাদেশের উত্তরে অবস্থিত। তো বাংলাদেশের উত্তরে কিছু দূরেই রয়েছে হিমালয়। আর বাংলাদেশে প্রবেশ করা বেশিরভাগ নদীরই উৎপত্তিস্থল হচ্ছে কি হিমালয়। তো হিমালয় থেকে উৎপত্তি হয়ে সেই নদীগুলো যখন এসেছে তখন ক্রমান্বয়ে পলি প্রস্তরখণ্ড, শিলাখণ্ড, কাঁকর, নুড়ি, বালুকণা প্রভৃতি নিয়ে এসেছে। সেই জিনিসগুলো অবক্ষেপণ অর্থাৎ এখানে পর্বতের পাদদেশে অর্থাৎ বাংলাদেশের এই দিকে যে জায়গাটা রয়েছে সেখানে এসে এগুলো জমা হয়েছে। ঠিক এভাবেই হচ্ছে কি পাদদেশীয় সমভূমি গঠিত হয়ে থাকে, যে আমাদের দেশের দিনাজপুর, রংপুর জেলার অধিকাংশ এলাকা এরকম। এখন আসি প্লাবন সমভূমি। প্লাবন সমভূমিকে নদীর উভয় তীরে বন্যার দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত তা প্লাবন সমভূমি বলে। অর্থাৎ একটা নদী যখন দুই পাশকে প্লাবিত করে তোলে, নদী যখন বর্ষাকাল বা যে কোনো সময় স্রোতের কারণে যদি নদী বেশি ফুলে ফেঁপে ওঠে তাহলে নদী কিন্তু তার সাথে বয়ে নিয়ে আসা যে পলি মাটিগুলো আছে সেটা কিন্তু নদীর দুই পাশে কি সঞ্চিত হতে থাকে। ঠিক এভাবেই হচ্ছে কি প্লাবন সমভূমি গঠিত হয়। যেমন সিন্ধু, গঙ্গা, হুয়াংহো, ইয়াংসিকিয়াং, মেকং, মিসিসিপি প্রভৃতি হচ্ছে কি প্লাবন সমভূমির উদাহরণ। এই যে এখানে যদি আমরা প্লাবন সমভূমির বিষয়টা যদি একটু দেখি যে এদিক দিয়ে নদী প্রবাহিত হয়েছে। তো নদী যখন এদিক থেকে প্রবাহিত হয়েছে তখন করে কি সেই নদী যে তার বয়ে নিয়ে আসা পলিমাটি এই দুই পাশে হচ্ছে জমা হতে থাকে। এই দুই পাশে যখন জমা হতে থাকে ঠিক তখনই এই যে উভয় পাশে হচ্ছে কি প্লাবন সমভূমি গঠিত হয়। তো এই জায়গাটা হচ্ছে তুলনামূলক একটু নিচু ভূমি। তো এই নিচু ভূমিতে যখন চারদিকেই হচ্ছে, যদি একটু দেখাই যে চারদিকেই যদি হচ্ছে পলিমাটি গঠিত হয় এবং মাঝখানে এরকম চাঁদের মতো, বাঁকা চাঁদের মতো বা ঘোড়ার খুরের মতো যদি কোনো হ্রদ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা প্লাবন সমভূমির একটা অংশ। এখন আসি আমরা বদ্বীপ সমভূমিটা কি। যেমন আমরা যদি দেখি যে বাংলাদেশে যে কয়টা নদী বাংলাদেশে প্রবেশ করেছে সবগুলোই কি সর্বশেষে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে গিয়ে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এরকম নদী তার সর্বনিম্ন গতিতে কখন চলে? যখন সে সমুদ্রে পতিত হতে থাকে। তো নদী সবচেয়ে মন্থর গতিতে যখন চলাফেরা করে তখন তার সাথে বয়ে নিয়ে আসা যে পলি মাটিগুলো রয়েছে সেগুলো কি ধীরে ধীরে সেখানে জমা হতে থাকে। এই যে জমা হতে থাকা, তো এই জমা হতে থাকে এই যে মূল নদীটি বিভিন্ন শাখা নদীতে বিভক্ত হয়ে যায় এবং নদীর মোহনা যেটাকে আমরা বলি, অর্থাৎ নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে নদীর মোহনা। তো এই সময় নদীর মোহনাতে হচ্ছে কি পলি মাটিগুলো জমা হতে থাকে, গতি খুব কম থাকায় সেগুলো বয়ে আর নিয়ে যেতে সামনের দিকে পারে না। এই জন্য নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়। এই পলি সঞ্চিত হতে হতে বাংলা মাত্রাহীন ব বা গ্রিক অ্যালফাবেট যেটাকে বলা হচ্ছে ডেল্টার মতো সমভূমির সৃষ্টি করে, আর এটাকে বলা হচ্ছে বদ্বীপ। এই বদ্বীপ সমভূমি অর্থাৎ বদ্বীপ বাংলা বয়ের মতো, যা মাত্রাহীন ব, আর যা গ্রিক ডেল্টার মতো দেখতে।
তো পাকিস্তানের সিন্ধু, মিশরের নীলনদ, মিয়ানমারের ইরাবতী, চীনের ইয়াংসি, হুয়াংহো, উত্তর আমেরিকার মিসিসিপি, ইতালির পো প্রভৃতি নদীর মোহনায় বিস্তীর্ণ বদ্বীপ গঠিত হয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ, যা নদী বয়ে নিয়ে আসা এরকম পলিমাটি দ্বারা গঠিত। এছাড়াও রয়েছে লোয়েস সমভূমি। লোয়েস সমভূমিটাকে বায়ু প্রবাহের মাধ্যমে ধূলিকণা, বালুকা, মাটি প্রভৃতি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হয়। ভূমির ক্ষয় ও গঠনের জন্য বায়ুপ্রবাহ শুষ্ক মরুভূমি অঞ্চলে অত্যন্ত ক্রিয়াশীল। তাহলে কি ভূমির ক্ষয় এবং গঠনের জন্য বায়ুপ্রবাহ শুষ্ক মরুভূমি অঞ্চলে অত্যন্ত ক্রিয়াশীল, কারণ মরুভূমি অঞ্চল হচ্ছে বালু দ্বারা গঠিত, যা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। এ বায়ুর দ্বারা দীর্ঘদিনের সঞ্চয় ক্রিয়ার ফলে ধীরে ধীরে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় লোয়েস সমভূমি। তাহলে বায়ুর দ্বারা দীর্ঘদিনের সঞ্চয় ক্রিয়ার ফলে ধীরে ধীরে এই সমভূমিটা সাধারণত গড়ে ওঠে। তো চীন দেশের পূর্ব দিকে হুয়াংহো নদীর উপত্যকার বহুদূর বিস্তৃত অঞ্চলে গোবি মরুভূমির বালুকা রাশি সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে কোথায়? হুয়াংহো নদীর উপত্যকায় বহুদূর গোবি মরুভূমির বালুকা রাশি সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি হয়। তো এই যে এখানে আমরা লোয়েস সমভূমি সম্পর্কে দেখতে পারি, লোয়েস সমভূমি কীভাবে গঠিত হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে চিহ্ন, এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নদী গঠিত পলল সমভূমি, আর এটা হচ্ছে লোয়েস সমভূমির উদাহরণ। তাহলে এই হচ্ছে পলল সমভূমি আর এটা হচ্ছে লোয়েস সমভূমি। তো আমরা যদি দেখি যে বায়ু কিভাবে প্রবাহিত হয়েছে, তো বায়ু প্রবাহ এদিক থেকে এদিকে এসেছে। বায়ু প্রবাহের ফলে এই যে মরুভূমি থেকে লোয়েস বাহিত হয়ে এদিকে যখন চলে এসেছে, সেটা এসে লোয়েস সমভূমি গঠন করেছে। এবার আসে তাড়িত সমভূমি। তাড়িত সমভূমি জিনিসটা কি? এখানেও চলে আসে হিমবাহ। মহাদেশীয় হিমবাহ দ্বারা বাহিত ও সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হচ্ছে তাড়িত সমভূমি, যেটার উদাহরণ আমরা পূর্বে দেখেছি যে এরকম একটা হিমবাহ যদি এভাবে চলে আসতে থাকে তাহলে যে সমভূমির সৃষ্টি করে সেটি হচ্ছে কি তাড়িত সমভূমি। যেমন উত্তর পশ্চিম ইউরোপে এবং দক্ষিণ আমেরিকার উত্তরাংশে তাড়িত সমভূমি সৃষ্টি হয়েছে। তাড়িত সমভূমিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখি তাড়িত সমভূমিকে কি 3টি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটি হচ্ছে হিমকর্দম সমভূমি, গ্রাবরেখা সমভূমি এবং হিমান্ত সমভূমি। তো আমরা এই প্রকারভেদগুলো সম্পর্কে একটু দেখি। তো বহুদূর হতে করদম জাতীয় পদার্থ সমবাহিত সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হিমকর্দম। নাম দিয়ে আছে যে হিমবাহ কারণে যদি কর্দম আসে, কর্দম মানে কাদা। তো কর্দম জাতীয় পদার্থ সমবাহিত সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে হিমকর্দম জাতীয় সমভূমি বলে। হিমকর্দম জাতীয় সমভূমির উপরিভাগ তেমন সমতল নয়। কেমন নয়? সমতল নয়। সারিবদ্ধভাবে অসংখ্য দীর্ঘ এবং প্রশস্ত টিলা এই অঞ্চল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেমন নিউ ইংল্যান্ডের তরঙ্গিত সমভূমি হিমকর্দম জাতীয় সমভূমির উদাহরণ। এরপর আসি গ্রাবরেখা সমভূমি। মাঝে মাঝে হিমবাহ তাড়িত পদার্থগুলো সঞ্চিত হয়ে গ্রাবরেখা তৈরি করে। এই গ্রাবরেখাগুলো সাধারণত অর্ধবৃত্ত বা অর্ধচন্দ্রের মতো আকৃতি হয়ে থাকে। এরূপ ছোট বড় বিভিন্ন আকৃতির অসংখ্য গ্রাবরেখা অঞ্চল সংবলিত অঞ্চলকে গ্রাবরেখা সমভূমি বলে। এগুলোর আকৃতি কেমন হয়? অর্ধবৃত্ত বা অর্ধচন্দ্রের মতো। যেমন উত্তর আমেরিকার কিছু অংশে গ্রাবরেখা সমভূমি দেখা যায়। এরপর আসি হিমান্ত সমভূমি। হিমান্ত তাহলে হিম অন্ত, তাহলে হিমবাহ যেখানে শেষের দিকে আসে। তো দেখি হিমবাহ এবং গলিত বরফের জলধারা দ্বারা যৌথ সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে, তাহলে কিসের? হিমবাহ এবং গলিত বরফ, এগুলো যখন কাকর বালি এগুলো নিয়ে আসে এবং এই দুটোর উভয়ের ফলে সঞ্চয় ক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে বলা হচ্ছে হিমান্ত সমভূমি। হিমান্ত সমভূমি সাধারণত অসংখ্য ক্ষুদ্রাকৃতির গর্ত দ্বারা পরিপূর্ণ। এই সমভূমির অন্যতম বৈশিষ্ট্য এরা কোথাও শুধু পাথর, আবার কোথাও কোনো স্থানে কেবল বালুকা দ্বারা পরিপূর্ণ, কারণ হিমবাহগুলো অনেক সময় শুধুমাত্র পাথর বয়ে নিয়ে আসে অথবা কখনো কখনো বালু বয়ে নিয়ে আসে, যে কারণে এগুলো সাধারণত এই বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা যদি দেখি যে আরেকটা সমভূমির প্রকারভেদ হ্রদ সমভূমি। তো হ্রদ সমভূমি জিনিসটা কি? দীর্ঘদিন ধরে নদীবাহিত পলি, বালি, কাকর ও আবর্জনা দ্বারা হ্রদের তলদেশ ভরাট
হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হ্রদ সমভূমি। কারণ দীর্ঘদিন ধরে নদীবাহিত পলি, বালি, কাকর ও আবর্জনা দ্বারা হ্রদের তলদেশে ভরাট হয়ে, অর্থাৎ এরকম একটা হ্রদের মধ্যে যদি এই তলদেশটা ভরাট হয়ে যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দ্বারা ভরাট হয়ে যে সমভূমির সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে হ্রদ সমভূমি। তো এগুলো সাধারণত সমুদ্র উপকূলের মতো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বড় বড় হ্রদগুলোর উপকূলে পলি সঞ্চিত হয়ে হ্রদ সমভূমি, যেমন উত্তর পশ্চিম ইউরোপের কিছু অংশে স্বল্প আয়তন বিশিষ্ট কয়েকটি হ্রদ সমভূমি দেখা যায়। বাংলাদেশের কতিপয় স্থানে বড় বড় বিল, হাওর, ঝিল প্রভৃতি ধীরে ধীরে ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়েছে। এগুলোকে হ্রদ সমভূমি বলা যায়। প্লাবন ও বদ্বীপ সমভূমিতে হ্রদ সমভূমি তো খুবই উর্বর, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে পলি মাটি থাকে। পলি মাটি বেশি থাকায় এই মাটিগুলো, এই সমভূমি খুবই উর্বর হয়ে থাকে। তো এরপর আসি আমরা উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি জিনিস হচ্ছে ভূ আন্দোলনের ফলে মহীসোপান বা মহীঢাল অঞ্চলে, অর্থাৎ সমুদ্রের তীরে, তো সমুদ্রের তীরের অঞ্চলবর্তীকে আমরা কী দ্বারা বলি? মহীসোপান বা মহীঢাল হিসেবে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ সমুদ্রের তীরে মহাদেশগুলোর প্রান্তভাগে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় কি? উপকূলীয় সমভূমি। যেহেতু উপকূল লেখা আছে সেই হিসেবে আমরা বুঝতে পারি সহজেই যে এটা সাধারণত সমুদ্রের উপকূলে যে সমভূমিটা হয় সেটা এভাবে গঠিত হয়। বেশিরভাগ সমভূমি সঞ্চয়জাত ক্রিয়ার ফলে সৃষ্টি। এই জাতীয় সমভূমিকে আবার সৈকত সমভূমিকে বলা হয়। তাহলে উপকূলীয় সমভূমিকে আবার কি বলা হয়? সৈকত সমভূমি। কারণ সমুদ্র বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের উপকূলে সরু অথচ সুদীর্ঘ উপকূলীয় সমভূমি দেখা যায়। এই যে সমুদ্র উপকূলে যে সমভূমি গঠিত হয় সেটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি। এখন আমরা পরবর্তী দেখি গঠন প্রণালী অনুযায়ী উপকূলীয় সমভূমিকে আবার কি দুই ভাগে ভাগ করা যায়। তো সেই দুইটা ভাগকে কি? উন্নত সমভূমি, অবনত সমভূমি। তাহলে উন্নত আমরা বুঝতে পারতেছি উপরের দিকে উঠে আসবে, অবনত হচ্ছে নিচের দিকে একটু চলে যাবে। তো ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠের নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠে কোনো কোনো স্থান উঁচু হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে উন্নত সমভূমি বলে। তাহলে উন্নত সমভূমি কি হচ্ছে? ভূপৃষ্ঠের ফলে একটু উঁচু হয়ে গঠিত হয়। উপকূলের নিকটবর্তী সমুদ্রের অগভীর অংশ ও অন্যান্য নিচু স্থান কখনো কখনো প্রবল ভূ আন্দোলনের ফলে উঁচু হয়ে উন্নত সমভূমির সৃষ্টি হয়েছে। তো এরকম উন্নত সমভূমির উদাহরণ আমরা কি দেখতে পারি? ভারতের করমণ্ডল উপকূল, ইউরেশিয়ার স্টেপ অঞ্চল উন্নত সমভূমির উদাহরণ। এবার আসি অবনত সমভূমির দিকে। অবনত সমভূমি জিনিসটা কি? সাগরের উপকূল ভাগের কিছু অংশ কখনো কখনো ভূ আন্দোলনের ফলে নিচের দিকে বসে যায়, যেটা আমরা অবনত মানে নিচের দিকে বসে যাবে। এভাবে নিম্ন বা অবনত সমভূমির সৃষ্টি হয়। জাতীয় সমভূমিকে বলা হয় অবনত সমভূমি। যেমন কাস্পিয়ান সাগর উপকূলের তুরানের নিম্নভাগ এরূপ সৃষ্ট অবনত সমভূমির উদাহরণ। এবার আসে মহাদেশ ভিত্তিক সমভূমির বিস্তরণ। কোন কোন মহাদেশে কী পরিমাণ সমভূমি রয়েছে? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি বসবাস হচ্ছে কি? কৃষি উপযোগী জমি, বসবাসযোগ্য জমি হচ্ছে সমভূমি। ভূপৃষ্ঠের সমস্ত শতভাগের শতকরা 8 ভাগ সমভূমি হলেও এটি সবকটি মহাদেশ কিছু না কিছু এলাকা জুড়ে বিস্তৃত। তো নিচে মহাদেশগুলোর সংক্ষিপ্ত বিবরণ আমরা দেখি। সংক্ষিপ্ত বিবরণটা যদি আমরা একটু দেখি, এখানে যে আমাদের এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোতে কীভাবে সমভূমি ছড়িয়ে ছিটিয়ে আছে। এশিয়া মহাদেশ যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, তো এশিয়াতে সবচেয়ে বেশি সমভূমি থাকবে। তাহলে এশিয়া মহাদেশের বিশাল সমভূমি অঞ্চল, এর উত্তরের সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি বিস্তৃত। এশিয়ার দক্ষিণে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় এই সমভূমি রয়েছে। এর মধ্যে পাকিস্তান সিন্ধু নদের সমভূমি, বাংলাদেশের গাঙ্গেয় সমভূমি। তাহলে বাংলাদেশের যে সমভূমির অংশ সেটাকে বলা হচ্ছে কি? গাঙ্গেয় সমভূমি, অর্থাৎ গঙ্গা নদীর মাধ্যমে যেটি সৃষ্টি। তাছাড়াও এশিয়ার দক্ষিণ পূর্ব ইরাবতী, সালাউইন, মেবং প্রভৃতি নদীর অববাহিকাও পলিগঠিত সমভূমি রয়েছে। এছাড়া চীনের হুয়াংহো, ইয়াংসি নদীর অববাহিকাও সমভূমি রয়েছে। তো এটা হচ্ছে এশিয়ার সমভূমির বিস্তারিত বর্ণনা, যে কোথায় কোথায় এশিয়ার সমভূমি রয়েছে। একবার আসি ইউরোপে। তো এটি ইউরেশীয় সমভূমি নামে পরিচিত। ইউরোপ এবং এশিয়ার সম্মিলিত নাম হচ্ছে ইউরেশিয়া। তো সমভূমি নামে বেশি পরিচিত। তো পৃথিবীর বৃহত্তম সমভূমি অবস্থিত ইউরোপ মহাদেশে। এর পূর্বে পশ্চিমের সমভূমি নদী অসংখ্য দ্বারা পূর্ব পশ্চিমের সমভূমি অসংখ্য নদী দ্বারা বিভক্ত। ওয়েজার, এলবে, ওডার, ডিস্টুলা, ডন প্রভৃতি ইউরোপ মহাদেশের সমভূমির অন্তর্ভুক্ত। এবার আসি আমরা আফ্রিকা দেশের
অবস্থা আছে। এই মহাদেশের সমভূমি মোটামুটিভাবে উপকূলীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। তাহলে আফ্রিকা মহাদেশের যেগুলো আছে সেগুলো সমভূমি কি উপকূলীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। এই মহাদেশে প্রায় চতুর্দিক বেষ্টিত সংকীর্ণ উপকূলীয় সমভূমি গড়ে মাত্র 20 থেকে 100 মাইল প্রশস্ত। কতটুকু প্রশস্ত? 20 থেকে 100 মাইল। তাহলে গিনি উপসাগরীয় উপকূল থেকে মহাদেশের পলি উপকূল বরাবর সমভূমিটি কিছুটা প্রশস্ত। কোথাও গিনি উপসাগরীয় উপকূল থেকে। এছাড়া নীল নদের মোহনায় বদ্বীপ সমভূমি থেকে পশ্চিম দিকে ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর সমভূমিটাও বেশ প্রশস্ত। তাহলে কি নীল নদের মোহনার যে সমভূমি থেকে পশ্চিম ভূমধ্যসাগরীয় উপকূলের সমভূমি, আর গিনি উপসাগরীয় উপকূল থেকে মহাদেশ পলি উপকূল বরাবর যে সমভূমি রয়েছে এই দুটি কিছুটা প্রশস্ত। এখন উত্তর আমেরিকার ক্ষেত্রে এই মহাদেশের উত্তর অংশে এক বিরাট সমভূমি হাডসন উপসাগরকে বেষ্টন করে। এই সমভূমি পশ্চিমাংশ ছাড়া প্রায় সমগ্র কানাডা জুড়ে অবস্থিত। এটি বেশ নিম্ন সমভূমি অঞ্চল। এ মহাদেশে মেক্সিকো উপসাগরের তীরবর্তী মিসিসিপি ও মিসৌরি নদীর অববাহিকা সমভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। তাহলে উত্তর আমেরিকার মেক্সিকো উপসাগরের তীরবর্তী মিসিসিপি আর মিসৌরি নদীর অববাহিকার সমভূমি হচ্ছে কি কৃষিকার্যের জন্য বিশেষ উপযোগী। এবার সেই দক্ষিণ আমেরিকার যে সমভূমি রয়েছে এই মহাদেশের সমভূমি নদীসমূহের অববাহিকাতে বিস্তৃত। এই মহাদেশের পূর্ব দিকে ব্রাজিলের সুউচ্চ মালভূমি ও পশ্চিম দিকে এডিস পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলে আমাজন নদীর যে অববাহিকা সেখান থেকে শুরু করে পাতাগোনিয়া পর্যন্ত সম্পূর্ণ ভূভাগই কি সমভূমি। থেকে আমাজন নদীর অববাহিকা থেকে পাতাগোনিয়া পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার সম্পূর্ণ সমভূমি। এবার আসি অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার দিকে যদি আমরা দেখি যে মহাদেশের মধ্যভাগের উত্তর দক্ষিণে বিস্তৃত বিশাল সমভূমি রয়েছে। কোথায়? উত্তর দক্ষিণে বিস্তৃত মধ্যভাগে। এই মহাদেশের মধ্যভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত বিশাল সমভূমি রয়েছে। এই সমভূমির কয়েকটি পার্বত্য অঞ্চল একে কয়েকটি অংশে বিভক্ত করেছে। মারে ও ডার্লিং নদীর অববাহিকার সমভূমির মহাদেশের মধ্যে সর্বাপেক্ষা বর্ধিষ্ণু অঞ্চল। তো মারে ও ডার্লিং নদীর অববাহিকার সমভূমি হচ্ছে কি অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বর্ধিষ্ণু অঞ্চল। তো এই যে এখানে আমরা পৃথিবীর প্রধান সমভূমি অঞ্চলগুলো দেখতে পারি। যেখানে আমরা দেখতে পারি যে এখানে ইউরোপীয় সমভূমিতে হচ্ছে সাইবেরিয়া সমভূমিটা দেখানো হয়েছে, তারপরে হিন্দু গাঙ্গেয় সমভূমি। এই যে অস্ট্রেলিয়ার মধ্যবর্তী যে সমভূমির কথা আমরা বলেছি সেটা এখানে হচ্ছে ব্রাজিলের আমাজন অববাহিকার সমভূমি, এটা হচ্ছে আটলান্টিক, এবং এখানে হচ্ছে মধ্য সমভূমি। এই যে সমভূমিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা মহাদেশে কিছু না কিছু সমভূমি রয়েছে। আমরা পূর্বে দেখেছি এটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে কি মালভূমি। ঠিক এই কারণে এখানে কোনো প্রকার সমভূমির কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে এই যে এই চিহ্নটি দ্বারা আমরা কি সমভূমি নির্দেশ করছি। তাহলে এই জায়গাতে আমরা দেখি যে এখানে সমভূমির পরিমাণ খুব রয়েছে। তো এই যে এই জায়গাটা ইউরোপীয় অঞ্চলটায় সবচেয়ে বেশি সমভূমি দেখা যাচ্ছে। তো এবার মানব জীবনের উপর সমভূমির প্রভাব। মানব জীবনে সমভূমি কী কী প্রভাব রাখে? সমভূমি আমরা জানি সমভূমি মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। আমরা বসবাস করি সমভূমিতে, আমরা কৃষিকাজ করি সমভূমিতে, এছাড়া শিল্প কারখানা, রাস্তাঘাট তৈরি, এর সকল কিছুই কিন্তু আমরা সমভূমিকে ঘিরেই করে থাকি। যে কারণে সমভূমি হচ্ছে মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তো আমরা এখানে দেখি কী কী পয়েন্ট দেওয়া আছে। সমভূমি অঞ্চলে মানবজাতি বসবাসের জন্য উপযুক্ত স্থান, যেটা আমরা বলেছি আমরা বসবাস করি। পৃথিবীর মোট জনসংখ্যার 90% অধিক লোক সমভূমি এলাকায় বসবাস করে। কারণ সমভূমি এলাকাতে যাতায়াত করা খুবই সহজ, বাড়ি বানানো খুবই সহজ, এখানে কৃষিকাজ খুবই সহজ। এই কারণে পৃথিবীর প্রায় মোট জনসংখ্যার 90%-এরও বেশি হচ্ছে কি সমভূমিতে বসবাস করে। আর যে অঞ্চলে সমভূমির পরিমাণ বেশি সেই অঞ্চলে কৃষিকাজ ভালো হয়। তাই পলিজ সমভূমি অঞ্চলে কৃষিক্ষেত্রগুলো অবস্থিত। যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে একটি পলল গঠিত পলিজ সমভূমি। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ভালো ধান চাষ, ধান, গম যাই আছে, পাট, সব কিছুই খুব ভালো পরিমাণে জন্মায়। তো কৃষিকাজ এক্ষেত্রে খুবই ভালো হয়। কৃষিক্ষেত্রগুলো হচ্ছে পলিজ সমভূমি অঞ্চলে অবস্থিত। এছাড়াও সমভূমি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য কেন্দ্র বেশি গড়ে ওঠে। একটা পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চলে রাস্তাঘাট বানানো যতটুকু কষ্ট তার চেয়ে তুলনামূলক অনেক সহজ হচ্ছে সমভূমিতে। সমভূমিতে রাস্তাঘাট বানানো খুবই সহজ, যে কারণে এখানে শিল্প কারখানা এবং ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। যেসব সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য পানির সরবরাহ বেশি সেসব স্থানে বিভিন্নভাবে পানি সেচের ব্যবস্থা করা সুবিধাজনক। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণে নদী রয়েছে, যার ফলে আমরা নদীর মাধ্যমে আমরা সেখানে খাল, কূপ, জলাশয় প্রভৃতির সাহায্যে প্রয়োজন মতো পানি সেচের ব্যবস্থা করতে পারি এবং এখানে কৃষিকাজ খুবই ভালোভাবে পরিচালনা করতে পারি।
তো এখানে আবার দেখে বেশিরভাগ সমভূমির মধ্যে রয়েছে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়। উক্ত নদীগুলো যোগাযোগ মাধ্যম হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। যেমন আমরা দেখেছি প্রাচীন যত জনবসতি গড়ে উঠেছে সবগুলোই কি নদীর তীরে গড়ে উঠেছে, কারণ নদী পথে যাতায়াত তখন সহজ ছিল। তো সমভূমি অঞ্চলে পণ্য পরিবহনের জন্য নদীর ভূমিকা, নৌকাতে করে, নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদিতে করে সহজে যাতায়াত করা যায়। যে কারণে হচ্ছে কি অসংখ্য নদ নদী প্রবাহিত হয় যেগুলো যোগাযোগ মাধ্যমে হিসেবে কাজ করে থাকে। তাহলে আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হচ্ছে কি নদীপথ। এ পথে সারা বছরই আমাদের দেশের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে বা ব্যবহৃত হয়। অতীতে যদি সভ্যতার কেন্দ্রসমূহ আমরা দেখি, যেমন আমরা বলেছিলাম নীল নদের তীরে মিশর, গঙ্গার তীরে ভারতীয় এবং চীনের হুয়াংহো নদীর তীরে অববাহিকায় সমভূমি অঞ্চল স্থাপিত হয়েছিল। ঠিক এভাবেই হচ্ছে নদীকে কেন্দ্র করে বিভিন্ন যে বসতি সেগুলো করে ওঠে, সভ্যতাগুলো তৈরি হয়, সৃষ্টি হয়। বিশ্বের বেশিরভাগ শহর, বন্দর, শিল্পকেন্দ্র আজও বিভিন্ন সমভূমি অঞ্চলে গড়ে ওঠে, কেননা যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত এবং সহজ, তুলনামূলক ভালো। সমভূমিতে সড়ক ও রেলপথ নির্মাণ সহজ হয়। পৃথিবীর প্রধান প্রধান সমভূমি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত মানের। যেটা পাহাড়ে যদি রাস্তা তৈরি করতে হয়, রেলপথ তৈরি করতে হয়, সেটা খুবই কষ্টদায়ক হবে এবং খুবই কঠিন হয়ে দাঁড়াবে। যে কারণে হচ্ছে সমভূমিতে আমরা যোগাযোগ ব্যবস্থা অতি উন্নত হয়ে থাকে। উল্লেখিত সবগুলো বর্তমানে থাকা স্বভাবত সমভূমি অঞ্চলের বিশ্বের শতকরা 95% বেশি লোক বসবাস করে। সমঅঞ্চল অধিবাসীরাই কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি বিষয়ে অন্যান্য অধিবাসীদের তুলনায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এই হলো আমাদের সমভূমির প্রভাব মানব জীবনে। তো এবার আমরা পূর্বে যে জিনিসগুলো পড়েছি, যে পর্বত, মালভূমি এবং সমভূমি। তো আমরা দেখি এই পর্বত, মালভূমি এবং সমভূমির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো সম্পর্কে আমরা যদি এখানে একটা ছক দেখতে পাচ্ছি। তো পর্বত, মালভূমি এবং সমভূমির সবগুলোর বৈশিষ্ট্য আমরা দেখব, কি কি পার্থক্য আমরা দেখতে পাই সেই জিনিসগুলো আমরা জানবো। তাহলে পৃথিবীর উপরিভাগে অবস্থিত বহু উচ্চ বহুদূর বিস্তীর্ণ শিলাস্তূপকে কি বলে? পর্বত। তাহলে পর্বতের বৈশিষ্ট্য হিসেবে আমরা কি দেখতেছি, সেটা হচ্ছে খুবই উঁচু এবং বহুদূর বিস্তৃত শিলাস্তূপ হিসেবে এটি থাকে। তাহলে সমভূমি থেকে অনেক উঁচু অথচ প্রশস্ত ভূভাগকে মালভূমি বলে। তাহলে মালভূমির সাথে আমরা কি দেখতেছি, এটি যখন বহু উচ্চ, সেখানে এটি উচ্চতা আছে, তবে সেটা কি সমভূমির চাইতে কম, বেশি, কিন্তু পর্বতের চাইতে আবার এটা কম হবে। আর সমভূমিকে প্রশস্ত বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলে। তাহলে এটা হচ্ছে খুবই উঁচু, এটা সমতল, কিন্তু মালভূমি হচ্ছে সমতল থেকে উঁচু কিন্তু সমভূমি অপেক্ষা সমভূমি অপেক্ষা উঁচু কিন্তু পর্বত অপেক্ষা তুলনামূলক নিচু। এরপর আসি যে উচ্চতা। পর্বতের উচ্চতা সমুদ্র হতে প্রায় 1000 মিটারের বেশি। তাহলে এর উচ্চতা হচ্ছে কি 1000 মিটারের বেশি। আর মালভূমির উচ্চতা কমপক্ষে 500 মিটার হয়ে থাকে। তাহলে 500 মিটার হয়ে থাকে কমপক্ষে, অর্থাৎ এটা 500 মিটার ঊর্ধ্বে কিন্তু 1000-এর কম। আর পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000-এরও বেশি। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে কি হয়? সমভূমি অল্প উঁচু হয়। এছাড়া পর্বতে সাধারণত খাড়া ঢাল থাকে, যেটি 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে থাকে। 80 থেকে 90 ডিগ্রি মানে আমরা যদি হিসাব করি যে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম খাড়া ঢাল থাকে সচরাচর, যে এরকম খাড়া ঢাল থাকে হচ্ছে পর্বতে। মালভূমিতে সাধারণত কোনো ঢাল থাকে না, তবে মাঝে মাঝে থাকে। তা মালভূমি সম্পর্কে আমরা দেখেছি মালভূমিতে ঢাল তুলনামূলক একটু কম থাকে। আর সমভূমিতে কোনো প্রকার খাড়া ঢালই থাকে না। আর পর্বতের গঠন খুবই জটিল হয়। পর্বত অনেক ভাঁজযুক্ত। বঙ্গেল পর্বত সম্পর্কে আমরা যেমন দেখেছি, তো খুব ভাঁজযুক্ত হয়ে থাকে। বিভিন্ন মহাদেশীয় মহাসাগরীয় পাতগুলোর নড়াচড়ার কারণে যে পর্বত গঠিত হয়, সেটার গঠন প্রক্রিয়া খুবই জটিল। মরুভূমির গঠনও মোটামুটি জটিল প্রকৃতির। সমভূমির গঠন খুবই সরল। যেমন নদী বাহিত হয়ে পলল সমভূমি গঠিত হয়। এছাড়া যে হিমবাহ দ্বারা গঠিত হয় সমভূমি, বায়ুবাহিত হয়ে সমভূমি গঠিত হয়, এই জিনিসগুলো। আর পর্বত কৃষিকাজের জন্য উপযোগী নয়, কারণ সেখানে তুলনামূলক আবহাওয়া, এছাড়া তার মাটির বৈশিষ্ট্য কোনো কিছুই কৃষির জন্য খুব একটা উপযোগী নয়। তবে মালভূমি কৃষি অনুপযোগী, কারণ আমরা দেখেছি মালভূমি তুলনামূলক শুষ্ক হয়, কিন্তু যে জায়গায় পাদদেশীয় মালভূমিতে হচ্ছে কি আমরা কৃষিকাজ করতে পারি, কারণ সেখানে হচ্ছে বৃষ্টিপাত হয়ে থাকে এবং সেখানে সেচের ব্যবস্থা করা যায়। তো মালভূমি কৃষি অনুপযোগী, তবে কিছু কিছু জায়গায় অঞ্চল ভেদে ফলন ভালো হয়। আর সমভূমি হচ্ছে কৃষি উপযোগ জন্য খুবই উপযোগী। তো পর্বত
খুবই বন্ধুর ও উঁচু নিচু রাস্তা নির্মাণে ব্যবহার। পর্বত খুবই বন্ধুর, স্বাভাবিকভাবে পর্বত যেহেতু একেবারে খাড়া ঢাল হয়ে থাকে এবং অনেকগুলো শৃঙ্গ থাকতে পারে, সেজন্য হচ্ছে এখানে খুবই বন্ধুর এবং উঁচু নিচু হয়ে থাকে, এখানে রাস্তা বানানো খুবই কঠিন। মালভূমি উচ্চ কিন্তু বন্ধুর নয়, মালভূমি তুলনামূলক একটু কম উঁচু নিচু, কিন্তু রাস্তা নির্মাণে পর্বতের চেয়ে কম ব্যয়বহুল। এই কারণেই, কারণ মালভূমি উঁচু, যে কারণে হচ্ছে রাস্তা নির্মাণ ব্যয়বহুল, কিন্তু এতটাও না যতটা হচ্ছে পর্বতের উচ্চতা বা পর্বত যেরকম উঁচু, যে কারণে হচ্ছে রাস্তা নির্মাণের চেয়ে পর্বতের চেয়ে কম। আর সমতল ভূমি সম্পর্কে আমরা জানি, সমভূমি রাস্তাঘাট বা নির্মাণে উপযোগী, যে কারণে সেখানে রাস্তাঘাটকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন প্রকার যে শিল্প সংস্কৃতি বা ব্যবসা বাণিজ্য সব কিছুই গড়ে ওঠে। তো এই হলো আমাদের পর্বত, মালভূমি এবং সমভূমির মধ্যে পার্থক্য। এই সম্পর্কে আমরা বিস্তারিত, আমরা এখন তাহলে কী কী বিষয় জানতে পারলাম? আমরা জানতে পারলাম পর্বত, মালভূমি, সমভূমি, এই সব কিছু সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছি। তো আজকে আমরা শিখলাম হচ্ছে মালভূমি এবং সমভূমি। আজকে আপনাদের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।